আসসালামু আলাইকুম সবাইকে। আমি নোমান সিদ্দিকী তন্ময়, পড়াশোনা করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আজকে আমি কথা বলতে আসছি আসলে সিএসসি ফার্স্ট সেমিস্টার, অর্থাৎ বর্তমানে আমরা যারা ড্যাফোডিল স্টুডেন্ট আছি, তারা যারা 262 অথবা যারা বাহিরের আছি, তাদের সাথে আমাদের এই কোর্সটা মিলতে পারে। সেই কোর্সটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি ফর কম্পিউটেশন, সংক্ষেপে আমরা আইবিসিসি বললে চিনি। তো সেখানে একটা চ্যাপ্টার আছে মলিকুলার অ্যান্ড সেলুলার বায়োলজি। আচ্ছা, তো এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমি কথা বলবো, জাস্ট শিখতে আসছি তোমাদের সাথে। আমি তোমাদের সাথে শিখবো, আর তোমাদের যাদের একটু সমস্যা, যে আমরা ক্লাস করছি কিন্তু জাস্ট একটু যদি ইজি ওয়েতে একটু বোঝানো যেত, বা একটু যদি ইন্টারমিডিয়েটের স্টাইলে, যেহেতু আমরা সদ্য ভর্তি হয়েছি, অনেকে মানে ঠিকমতো ওভারলোডটা নিতে পারছে না। তো সেক্ষেত্রে ওই যাত্রাটাকে একটু ইজি করার জন্য আমি এই ক্লাসটা নিয়ে আসছি, ঠিক আছে? তো এটা আমি একজন টিচার না, জাস্ট একজন ফ্রেন্ড হিসেবে জাস্ট আলোচনা করব। তোমরাও বুঝবে, আমরাও বুঝবো, আমিও বুঝবো, দ্যাটস ইট, আর কিছু না। তো সংক্ষেপে একটু কথা বলি, সেটা হচ্ছে এখানে একটা কোর্সের নাম বলছি, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি ফর কম্পিটিশন। যেহেতু আমরা সিএসসির স্টুডেন্ট, আমাদের কম্পিউটার নিয়েই যত কাজ, তো সেই কম্পিউটারের ভিতরে কীভাবে বায়োলজি এবং কেমিস্ট্রিটা কাজে লাগে, ওই রিলেটেড যে বেসিক ধারণাটা, সেটা আমরা এই কোর্স থেকে শিখতে পারি। তো ওই ধারাবাহিকতা একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে মলিকুলার অ্যান্ড সেলুলার বায়োলজি। মূলত এখানে কোষ নিয়ে আলোচনা করা হয়, যেটা সাধারণত আমরা আমাদের ইন্টারমিডিয়েটে বা এইচএসসি লেভেলে যে বোটানি আছে তার ফার্স্ট চ্যাপ্টার আলোচনা করা হয়, তারই একটা বহিঃপ্রকাশ বলতে পারো। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো এখানে আমি কিন্তু নতুন কোনো স্লাইড আনিনি, এটা হচ্ছে আমাদের কোর্স টিচারের যে স্লাইড আমাদেরকে দিছিল। বিএলসিতে যারা ডেভোটেড স্টুডেন্ট আছে তারা চেনো, যে বিএলসিতে যেটা আমাদেরকে দিয়ে থাকে বা লেকচার নোট হিসাবে, ওইটা, দ্যাটস ইট। আর যারা বাহিরের আছো তারাও দেখতে পারো, যদি কোর্সটা সেম থাকে, যেহেতু কনসেপ্ট বা টপিক এক, অন্যান্য ইউনিভার্সিটির কথা বলছি আর কি। তো এটা হচ্ছে ম্যাডামের, এখানে প্রিপেয়ার্ড বাই ফাতেমাতুজ জাহারা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিআইইউ, সিএসসি ডিআইইউ। তো এটা ওনার বানানো, এবং আমাদের যে কোর্স টিচার তার নাম হচ্ছে নুসরাত জাহান ঐশী ম্যাম। তো ওনারা আমাদেরকে ক্লাসে বুঝিয়েছেন, তারপরে যাদের মনে হয়েছে না একটু যদি সহজ হইতে বোঝা যায়, ঠিক আছে, তো সেই নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো এখানে কন্টেন্ট কী, মানে এই চ্যাপ্টারে আমি কী কী শিখবো, এবং খুব শর্ট ওয়েতে আমি এটা শেষ করার চেষ্টা করতেছি, একটু সহজ ভাষায় করে ইনশাল্লাহ। তো সেখানে আমি কথা বলবো সেল। সেল মানে কি? কোষ। ইউক্যারিওটিক মানে হচ্ছে প্রকৃত কোষ, প্রোক্যারিওটেটস মানে হচ্ছে আদি কোষ, আমি দেখাবো। তারপরে জাস্ট টপিক নিয়ে আলোচনা করতেছি। তারপর হচ্ছে নিউক্লিক অ্যাসিড নিয়ে কথা বলবো। নিউক্লিক অ্যাসিডের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। তো ডিএনএ মানে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, সেখানে ডিএনএর স্ট্রাকচার নিয়ে কথা বলবো, আবার ডিএনএ রেপ্লিকেশন দেখবো, দুইটা পার্ট। আরেকটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ, সেখানে আমি আরএনএ স্ট্রাকচারটা দেখবো এবং মেজর আরএনএ টাইপস কী আছে সেটা নিয়ে দেখবো। আচ্ছা, তো শুরু করি। সেখানে হচ্ছে সেল অ্যান্ড টিস্যু, কোষ এবং টিস্যু নিয়ে কথা বলবো। সেল মানে কি? জাস্ট জীবদের গাঠনিক যে একক আমরা যেটা বলি, তো সেখানে হচ্ছে এই ক্ষুদ্র একটা জিনিস, সেটা হচ্ছে একটা কোষ। হ্যাঁ, মানে একটা বিল্ডিংয়ে যেরকম একটা ইট হয় তার ক্ষুদ্রতম একক, তেমনি মানবদের ক্ষুদ্রতম একক হচ্ছে কি? কোষ, মানে যেখান থেকে প্রাণের শুরু ধরতে গেলে, ঠিক আছে। তো কোষের পরে আরও একটা পার্ট আছে কি? টিস্যু। অনেকগুলা কোষ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম করে অনেকগুলা কোষ মিলে যখন একটা নির্দিষ্ট কাজ করে, কি করে কাজ বা ওয়ার্ক করে, বা নির্দিষ্ট একটা ফাংশন কাজ করে, তখন সেটাকে আমরা বলি টিস্যু। জিনিসটা কীরকম? ধরো একটা কোষ কিন্তু কোনো কাজ করতে পারে না, হ্যাঁ, এটার মধ্যে নিউক্লিয়াস আছে, শক্তি আছে, বা অনেক কিছুই আছে, কিন্তু সে চাইলে একটা কাজ করতে পারে না। কাজ বলতে আমি এখানে কী বোঝাচ্ছি? মনে করো আমার আমাদের হাতের আঙ্গুল, হ্যাঁ, তো আমার হাতের আঙ্গুলটা কিন্তু অনেকগুলো কোষ দিয়ে তৈরি। এই হাতের আঙ্গুলটা আমার কোনো কিছু ধরতে সাহায্য করতেছে, তাইলে আমার এই হাতের আঙ্গুলটা একটা কী হতে পারে? একটা টিস্যু হতে পারে। কী হতে পারে? টিস্যু, জাস্ট একটা অংশ। হ্যাঁ, অনেকগুলো কোষ মিলে, তাহলে এই আঙ্গুলটা তৈরি হতে কিন্তু একটা দুইটা তিনটা অনেকগুলো কোষ মিলে তৈরি হয়েছে, এবং একটা নির্দিষ্ট কাজ করতেছে, যে আমার কিছু একটা ধরতে সাহায্য করছে, তাহলে এটাকে কী বলা হয়? টিস্যু। কেমন? তাহলে হচ্ছে কোষ আর টিস্যু। তো এখানে বলছে সেল ইজ স্মলেস্ট ইউনিট অফ লাইফ, জীবনের মানে একদম ছোট যে অংশটা, ক্যাপাবল টু পারফর্মিং অল দ্য নেসেসারি ফাংশন অফ লাইফ, যেটা জীবনে সকল কাজ করতে পারে। হ্যাঁ, এভরি লিভিং অর্গানিজম ইজ মেড আপ টু সেলস হুইচ ক্যান বি ইউনিসেলুলার। ইউনিসেলুলার বলতে এখানে এক কোষই বোঝায়, যেটা আমরা এক কোষই শিখে আসছি, এক কোষই, ঠিক আছে। আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়া, অ্যামিবা, এগুলো হচ্ছে এক কোষের উদাহরণ, এবং মাল্টিসেলুলার হচ্ছে বহুকোষী, দ্যাটস ইট। লাইক হিউম্যানস, প্ল্যান্টস, প্ল্যান্টস মানে উদ্ভিদ, অ্যানিমেলস, হ্যাঁ, প্রাণী, হিউম্যানস মানুষ, এগুলো হচ্ছে কি আমার মাল্টিসেলুলার বা বহুকোষী। এ টিস্যু ইজ এ গ্রুপ অফ স্মলার সেলস, এই যে একটা গ্রুপ কিসের? সিমিলার সেলস, একই ধরনের কোষ, ওয়ার্কিং টুগেদার, একসাথে কাজ করে। দেখো আমি একটু আগে কথাটা বলছি, এখানে দুইটা কথা আছে, কি আছে? যে এ গ্রুপ অফ সিমিলার সেলস, একই ধরনের কোষ। এখানে একটা বলছে এ গ্রুপ, মানে একটা গ্রুপ, অনেকগুলো কোষ মিলে একটা গ্রুপ হয়েছে, এবং সিমিলার সেল একই ধরনের কোষ। একটা হাতের আঙ্গুলের সবগুলো কোষ কিন্তু কী হবে? এক হবে।
ওয়ার্কিং টুগেদার, একসাথে কাজ করে, একই সাথে কাজ করে, এই সবগুলো কাজ একটা কাজই করে, কোনো কিছু ধরতে সাহায্য করে, ঠিক আছে। টু পারফর্ম এ স্পেসিফিক ফাংশন, কি নির্দিষ্ট একটা কাজ করার জন্য, ইন মাল্টিসেলুলার বহুকোষী অর্গানিজম মানে কি, কোষের যে অঙ্গাণু, সেখানে সেলস আর রিয়েলি অপারেট ইন আইসোলেশন, ইনস্টেড দে কোলাবোরেট ইন টিস্যুজ টু এনশিওর দ্য অর্গানিজম প্রপার ফাংশন, মানে তারা কী করে, টিস্যুর সাথে কোলাবোরেশন করে একটা নির্দিষ্ট ফাংশনে কাজ করার জন্য। দেয়ার আর 14 মেজর টাইপস টিস্যু সাচ এস বোন মানে হাড়, মাসেল, পেশি, নার্ভ, স্নায়ু যেটা বলা যায়, তারপর হচ্ছে ফ্যাট, চর্বি, ব্লাড, রক্ত, এগুলা, ঠিক আছে। এগুলো কি 14 মেজর টিস্যু, 14 ধরনের মেজর টিস্যু আছে, তার মধ্যে এখানে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, এটা জাস্ট মনে রাখতে পারো, ঠিক আছে। এই যে টিস্যু নিয়ে কথা গেল, দেন আমরা চলে আসলাম কি নিয়ে, অর্গান নিয়ে। দেখো আমি প্রথমে কথা বলছি একটা সেল থেকে আমার কি হলো, টিস্যু হলো। সে টিস্যুর মধ্যে আমি দেখলাম অনেকগুলো কোষ মিলে একটা নির্দিষ্ট কাজ করে, এর টিস্যু থেকে আসে কি অর্গান, তার মানে কি বুঝলাম, অনেকগুলো টিস্যু মিলে যখন একটা অর্গান তৈরি করে, অর্গানের বাংলা কি, অঙ্গ। তাহলে একটা অঙ্গ জিনিসটা কি, এরকম আমার হাত, হ্যাঁ, এই হাতের মধ্যে অনেকগুলো কি আছে, আঙ্গুল আছে, তো আঙ্গুল থেকে আমার আঙ্গুল মিলে আমার একটা হাত হয়েছে, এই হাতটা হলো কি আমার একটা অঙ্গ, কি হয়েছে, অঙ্গ। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ যেটা হচ্ছে স্কিন বা ত্বক, এটা মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ। এটার কাজ কি, এটা আমাকে প্রোটেক্ট করতেছে, আমার দেহের ভিতর যে পার্টসগুলো আছে, যে পার্টিকেলগুলো আছে, সেগুলোকে কী করতেছে, প্রোটেক্ট করতেছে, কোত্থেকে, বাইরে যে পরিবেশ সেখান থেকে, ঠিক আছে। অ্যান্ড অর্গান ইজ এ স্ট্রাকচার কম্পোজ ইন মাল্টিপল টাইপস অফ টিস্যু, দেখছো, টিস্যুর অনেকগুলো রূপ দ্যাট ওয়ার্ক টুগেদার, যেগুলো একসাথে কাজ করে টু পারফর্ম স্পেসিফিক ফাংশন, একটা নির্দিষ্ট কাজ করার জন্য উইদিন দ্য বডি, কোথায়, শরীরের ভিতর। অর্গানস আর মোর কমপ্লেক্স, অর্গান অনেক বেশি জটিল, কোথেকে, দেন টিস্যু থেকে আরও জটিল, মানে টিস্যুর থেকে বড়, ঠিক আছে। বিকজ দে ক্যারি আউট মোর স্পেশালাইজড অ্যান্ড ওপেন ভাইটাল টাস্ক। এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এগুলো হচ্ছে হৃৎপিণ্ড আছে না আমাদের যে হার্ট, ঠিক আছে, সে হৃৎপিণ্ডের কথা এখানে বলতেছে, ঠিক আছে। তো এই হৃৎপিণ্ডের যে স্তরগুলো, এন্ডোকার্ডিয়াম শেষ স্তর, মায়োকার্ডিয়াম মাঝের স্তর, অত্যন্ত ইম্পর্টেন্ট যেটা মায়োকার্ডিয়াম, তো এগুলো অঙ্গের তুলনা দিছে, ঠিক আছে। তো আমরা এই অঙ্গগুলো কেন বলতেছি, এখানে দুটো কথা বলছি, যার মোর কমপ্লেক্স, অনেক বেশি কমপ্লেক্স, কোত্থেকে, টিস্যু থেকে। তাহলে আমি যেটা মনে রাখতে পারি, আমার সেল থেকে আসে কি, সেল থেকে আসে কি, সেই টিস্যু থেকে আসে কি, আমার অর্গান, কি আসে, অর্গান। তাহলে অর্গানটা হচ্ছে সবচেয়ে বড়, আর সবচেয়ে ছোটো হচ্ছে কি, সেল। এ হচ্ছে আমার বেসিক ধারণা। এবার আসি সেল টাইপস মানে কোষের প্রকারভেদ। দেখো এখানে আগামী সেকেন্ডটা নিয়ে কথা বলি, প্রোক্যারিওটিক সেলস, কি বলছে, প্রোক্যারিওটিক সেলস, এখানে প্রো মানে আদি, শব্দার্থ দিয়ে মনে রাখলে অনেক ইজি। প্রো মানে কি, আদি, আর ক্যারিওটিক সেলস মানে আদি কোষী, আরেকটা বলছে কি, ইউক্যারিওটিক সেল মানে প্রকৃত কোষী। এখানে একটু কনসেপ্টটা ঝামেলা আছে, অনেকে আমরা ভুল শিখে থাকি, আমি কনসেপ্টটা এখানে একটু ক্লিয়ার করবো। তাহলে প্রো মানে আদি, তার মানে আদি কোষী, আরেকটা হচ্ছে ইউক্যারিওটিক্স মানে প্রকৃত কোষী। যদি এখন বাংলা চলে না ইউনিভার্সিটিতে, জাস্ট তোমাদেরকে এখন যেহেতু ফার্স্ট সেমিস্টার, আমিও শিখছি, তোমরাও শেখো, যেন আমরা ইজি ওয়েতে বুঝতে পারি, আস্তে আস্তে আমরা অ্যাডাপ্ট করতে পারবো ইনশাল্লাহ। তো এবার আসো যেটা বলতেছি, ইউক্যারিওটিক সেলস যেটা হচ্ছে প্রকৃত কোষী, জানো একটা একদম সিম্পল একটা ওয়েতে বলি, এটা একটা কোষ, আবার এটা একটা কোষ, মনে করো জাস্ট এই কোষে কী হলো, তোমার সব ধরনের অঙ্গাণু আছে, মনে করো নিউক্লিয়াস আছে, ঠিক আছে, তারপর মনে করো এই মাইটোকন্ড্রিয়া আছে, তারপরে মনে করো তোমার এখানে এই গলজি বডি আছে, ঠিক আছে, তারপরে মনে করো তুমি এখানে তোমার যে ক্লোরোপ্লাস্ট আছে, মানে সব কিছু আছে, হ্যাঁ, এটা হচ্ছে প্রকৃত কোষী। কী কোষী, প্রকৃত কোষী। আর একটা কোষ আছে যেখানে নিউক্লিয়াসে নাই, কি নাই, নিউক্লিয়াস নাই। একটা নিউক্লিয়াস যদি না থাকে, একটা কোষে কি যদি না থাকে, নিউক্লিয়াস যদি না থাকে, ঠিক আছে, তাহলে এটা কি কোষ হবে না। নিউক্লিয়াস নাই, তবে কিছু একটা তো থাকবে ভাই, কথা বুঝতে পারছি আমি, হ্যাঁ নিউক্লিয়াস নাই আমি মেনে নিলাম, বাট কিছু একটা তো থাকবে। এই কোষে আমার সব আছে, অল ওকে, বাট এই কোষের মধ্যে আমার কি নেই, কিছুই নেই, জাস্ট এরকম পেঁচানো একটা ডিএনএ থাকে, পেঁচানো কি থাকে, ডিএনএ থাকে, আরেকটা জিনিস থাকে রাইবোজোম, কি থাকে, রাইবোজোম। তাহলে হচ্ছে ডিএনএ বা এটা কি থাকে, রাইবোজোম, কি থাকে, রাইবোজোম। এই যে এই জিনিসটাকে রাইবোজোম, ডিএনএ, রাইবোজোম, মানে এরকম থাকে, জাস্ট আর কিছু না। এখানে ক্লোরোপ্লাস্ট নাই, গোলজি বডি নাই, আর কিছুই নেই। একটা কোষের যে পার্টিকেলসগুলো বা অর্গানলেসগুলো, হ্যাঁ, এগুলো কিছু নেই, ঠিক আছে। তো কী আছে তাহলে, যে অর্গানলেসগুলো নাই, ঠিক আছে, তাহলে কী আছে, এই যে জিনিসটা, এই জিনিসটার নাম হচ্ছে নিউক্লিওয়েড। এই অয়েড মানে মতো, OID, অয়েড মানে কি, মতো, ঠিক আছে, মতো। আর নিউক্লিক বলতে কি বুঝেছি, সেটা বুঝেছে নিউক্লিয়াস, তার মানে নিউক্লিয়াসের মতো, কার মতো,
নিউক্লিয়াসের মতো। এই নিউক্লিওয়েডটা কার মতো? নিউক্লিয়াসের মতো। অর্থাৎ এখানে নিউক্লিয়াস নাই, ওকে, বাট এখানে নিউক্লিয়াসের মতো কিছু একটা আছে, কিছু একটা আছে। এই কিছু একটার মাধ্যমে আমরা ওই নিউক্লিয়াসের কাজটা করে নিই। দেখো একটা কোষের নিউক্লিয়াস যেটা, সেটা হচ্ছে কোষের প্রাণকেন্দ্র। এখন এই জিনিসটা যদি নাই থাকে, এ যদি আমাকে সব কিছু সার্ভ করতে না পারে, তাহলে সে কোষ হবে না। আমি কি দিয়ে আমি শক্তি পাবো কোত্থেকে? তো যেহেতু সে এক কোষই হোক বা দুর্বল কোষ হোক, যাই হোক, তার কিছু একটা আছে। কি আছে? নিউক্লিওয়েড, নিউক্লিয়াসের মতো কিছু একটা আছে, ঠিক আছে? তো এখানে আমাদের অনেকের কনসেপ্টে ঝামেলা থাকে। অনেকে বলে এক কোষের জীবে নিউক্লিয়াস নেই। হ্যাঁ, কথাটা সত্য, বাট নিউক্লিওয়েড আছে, নিউক্লিয়াসের মতো কিছু একটা আছে, নাহলে তো সে কোষ হবে না। ওকে, তাহলে আমি যেটা বুঝলাম যে ইউক্যারিওটিক সেল মানে হচ্ছে প্রকৃত কোষ, যার মধ্যে সব কিছু আছে, আর প্রোক্যারিওটিক সেলস মানে আদি কোষই, যার মধ্যে সব কিছু নেই। তো এখানে বলছে দিজ আর লার্জার, এগুলো অনেক বড়, মানে ইউক্যারিওটিক সেলগুলো কমপ্লেক্স। তারপর হচ্ছে উইথ এ নিউক্লিয়াস, নিউক্লিয়াস আছে ভেরিয়াস মেমব্রেন বাউন্ড অর্গানস। অর্থাৎ এখানে যে তোমার মাইটোকন্ড্রিয়া থাকে, একটা কোষের মধ্যে কী থাকে, একটা এই যদি একটা কোষ হয়, এটা যদি একটা কোষ হয়, কোষের মধ্যে তোমার এই মাইটোকন্ড্রিয়া থাকে, তারপর মনে করো প্লাস্টিড থাকে, তারপর হচ্ছে তোমার এই নিউক্লিয়াসটা থাকে। নিউক্লিয়াস যদি এরকম না, একটু ফাস্ট করতেছি, এই টাইপের। হ্যাঁ, এই যে নিউক্লিয়াস, মনে করো এই যে নিউক্লিয়াস থাকে, এই যে এই অঙ্গাণুগুলো, এগুলোর মধ্যে কী আছে? মেমব্রেন আছে। দেখে কী বলছে? মেমব্রেন বাউন্ড অর্গানিজম, মানে মেমব্রেন দ্বারা যেটা কি থাকে? আবৃত থাকে অঙ্গাণুগুলো। অর্গানাইজ মানে কি? অঙ্গাণু। এটা তো তোমরা চিনো। আর প্রোক্যারিওটিক সেলস মানে কি? দিজ আর সিম্পল আর স্মলার, ছোট, একদম সিম্পল, উইদাউট এ নিউক্লিয়াস, নিউক্লিয়াস নাই। অর মেমব্রেন বাউন্ড অর্গানিজম, মানে এই যে ইয়ে আছে, কী আছে আমার এখানে? মেমব্রেন সহকারে যে অঙ্গাণুগুলো, এগুলো কোথায় নেই? প্রোক্যারিওটিক সেলের মধ্যে নাই। কী আছে? নিউক্লিওয়েড আছে। এটা যদি কাদের বিশ্বাস না হয়, আমি তোমাদেরকে এখানে একটা চিত্র আছে, সেখানে দেখাইতে পারি। সেটা হচ্ছে কোষের ভিতরে যে চিত্রটা মেবি খুঁজে পাবা। আচ্ছা, আমি নিচের দিকে গেলে দেখাবো। এই তো, সরি পেয়ে গেছি। এতে এই যে নিউক্লিওয়েড ডিএনএ, দেখছো? এই যে আদি কোষের মধ্যে এরকম পেঁচানো কিছু একটা থাকে। কি থাকে? নিউক্লিওয়েড। নিউক্লিয়াস নেই, বাট নিউক্লিওয়েড আছে। এই হচ্ছে কথা। তাহলে ইউক্যারিওটিক সেল শেষ, প্রোক্যারিওটিক সেল শেষ। নাও আমি কথা এখন বলবো যেটা নিয়ে, সেটা হচ্ছে ডিএনএ, আরএনএ। ডিএনএ কি? ডিএনএ আর আরএনএ কোত্থেকে আসছে? জিনিসটা আসছে এনএ থেকে। এনএ মানে কি? নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। এ নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড থেকে কি আসছে? ডিএনএ আসছে। কি আসছে? ডিএনএ। আরেকটা আসছে কি? আরএনএ। এখানে আরএনএ মানে কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ মানে কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। জিনিসটা আমি লিখি, রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, আরেকটা আসছে কি তোমার? ডিএনএ। এই ডিএনএ মানে কি? ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সি। কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, এখানে একটা কথা আমার দুইটা মানে একটু এদিক সেদিক হচ্ছে, সেটা হচ্ছে এখানে ডিঅক্সি আছে, এখানে কি নেই? ডিঅক্সি নেই। ডিঅক্সি মানে কি? ডি মানে নাই, ডি মানে কি? নাই। কি নেই? অক্সি নেই, মানে অক্সিজেন নেই। কোথায় অক্সিজেন নেই? তার 2 নাম্বার কার্বন অক্সিজেন নেই। জিনিসটা কোথায়? যদি আমি একটু দেখাতে চাই স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে এইখানে। এই দেখো, এটা হচ্ছে একটা প্যান্টোজ সুগার। ডিএনএ আমি দেখাবো প্যান্টোজ সুগার কী। তো সেখানে 1 নাম্বার 2 নাম্বার, এই 2 নাম্বার কার্বনে এখানে কি আছে? অক্সিজেন আছে, দেখছো? হাইড্রোক্সিল লাইনে। কিন্তু এখানে 2 নাম্বার কার্বনে কি নেই? এই যে এটা হচ্ছে কার্বন, 2 নাম্বার কার্বনে কি নেই? অক্সিজেন নাই। সো এটা ডিঅক্সি রাইবোস, আর এটা হচ্ছে রাইবোস। দেখো, এগুলো তোমাদের সব পড়া, বাট আমি জাস্ট একটু রিভিশন করতেছি, পড়াটা যেন ইজি হয়। হ্যাঁ, এগুলো আমিও পড়ছি, তুমিও পড়ছো, সবাই পড়ে আসছো, জাস্ট একটু দেখা, আর কিছু না। তাহলে এবার দেখলাম যে this molecule that contains genetic information and serves as the blueprint of the cell's function, যেটা আমাদের কোষের সকল ইনফরমেশন ধারণ করে, ডিএনএ আমরা চিনি, সেটা হচ্ছে জীবনের ব্লুপ্রিন্ট হিসেবে, নীল নকশা হিসেবে কাজ করে। ঠিক আছে? এই ডিএনএর মাধ্যমে আমরা অপরাধ শনাক্ত করতে পারি, বা আমাদের যত জটিল কাজগুলো আছে, ফরেন্সিক টেস্ট বা এই টাইপের সব কিছু করতে পারি এই ডিএনএর কারণে। এবং এটার মাধ্যমে একটা মানুষ আইডেন্টিফাই করে, একটা মানুষের থেকে আরেকটা মানুষের যে ভিন্নতা, সব কিছুতে ডিএনএ, ঠিক না? আরেকটা হচ্ছে যে আরএনএ। আরএনএকে রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা এক ট্রান্সফার শর্ট পিসেস, এটা ট্রান্সফার করে কি? শর্ট পিস, ছোট টুকরা অফ ইনফরমেশন, মানে তথ্য, ইন ডিফারেন্ট পার্টস অফ সেলস। দেখো, এই যে একটা কোষ, যে কোষের মধ্যে এটা কি মনে করো নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে আমার কিছু কী থাকে? তথ্য থাকে। এখন আমার আরেকটা কোষ আমি বিভাজন করব, এখান থেকে আরও 2-3টা কোষ বানাবো, বা এই কোষটা গিয়ে, এই কোষটা থেকে একটা সিগন্যাল গিয়ে এই কোষে একটা কাজ করবে। ঠিক আছে? এই কোষে একটা কী করবে? কাজ করবে। তাই এখান থেকে ইনফরমেশনটা এখানে আনতে হবে। তো এই কাজটা যে করে থাকে তাকে বলা হয় আরএনএ। ঠিক আছে? রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে কার কাজ? আরএনএ। এই যে ট্রান্সফার করা তার কাজ, একটা ইনফরমেশন, তথ্যের একটা ছোটো টুকরা ইন ডিফারেন্ট পার্টস অফ সেলস, কোষের বিভিন্ন অংশে।
প্রোভাইড টেমপ্লেটস কী করে, ছাঁচ দেয়। টেমপ্লেটস মানে কি, ছাঁচ প্রোভাইড করে টু সিনথেসাইজ ইন্টু প্রোটিন সংশ্লেষণ করতে। ঠিক আছে, আরএনএ থেকে প্রোটিন সংশ্লেষণ হয়। কোত্থেকে, আরএনএ থেকে কি হয়, প্রোটিন হয়। আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এই আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় কোথায়, রাইবোজোমে। তোমরা জানো রাইবোজোমকে বলা হতো যে প্রোটিন ফ্যাক্টরি, এটা পড়ছিল না? সেই প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হতো, রাইবোজোমে। এই রাইবোজোমে কি হয়, রাইবোজোমে তোমার কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। এই প্রোটিনটা কোত্থেকে তৈরি হয়, প্রোটিনটা তৈরি হয় আরএনএ থেকে। আরএনএ থেকে তৈরি হয়। এই আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়াকে বলা হয় সাধারণত ট্রান্সলেশনস বা এই টাইপের কিছু। নেক্সট আমরা আলোচনা আনবো একটু পরে। তো এখানে যেটা বলছে প্রোভাইড টেমপ্লেটস, ছাঁচ হিসেবে তৈরি করে টু সিনথেসাইজ টু প্রোটিন তৈরি করতে আরএনএটা এখানে ছাঁচ হিসেবে কাজ করে। ঠিক আছে, যে আমি বলছি যে আরএনএ থেকে কি হয়, আরএনএ থেকে আমার প্রোটিন হয়। আর এই কাজটা কোথায় হয়, আমার রাইবোজোমে হয়। ঠিক আছে, রাইবোজোম কেন হয় আমি একটু পরে আসবো আলোচনায়, এজন্য আগেভাগে একটু শিখে রাখতেছি। এবার আসো প্রোটিন ফর্ম এনজাইমস। এনজাইমের বিভিন্ন ফর্ম দ্যাট সেন্ড সিগনালস টু আদার সেলস টু রেগুলেট জিন অ্যাক্টিভিটি। দেখো একটা ডিএনএ তোমরা জানো যে কি জানো, আমি বলতেছি একটু মুছে ফেলি, দ্যাটস অল আর ওকে। সেটা হচ্ছে এই যে ডিএনএ, এটা একটা ডিএনএ তোমরা জানো। ঠিক আছে, এই ডিএনএ এটা হচ্ছে একটা আরএনএ এক সূত্রক, ডিএনএ ডাবল সূত্রক সেটা জানো, বা ডাবল হেলিক্স, এটা হচ্ছে সিঙ্গেল হেলিক্স। ওকে, এখন যেটা বলতেছে যে প্রোটিনের কাজ হচ্ছে এই যে একটা ডিএনএ, এই যে একটা ডিএনএ, এখান থেকে আমার দুইটা ডিএনএ হচ্ছে সিনথেসিস হয়ে। ঠিক আছে, সিনথেসিস বুঝো, ডিএনএ সিনথেসিস বুঝো, একটু পরে আমরা আসতেছি সেখানে। সিনথেসিস হয়ে যে দুইটা হইতেছে, বা এই যে ডিএনএ এখান থেকে আরএনএ হচ্ছে। ঠিক আছে, আবার এই যে আরএনএ থেকে প্রোটিন হচ্ছে, এই সবগুলোর জন্য আমার শক্তি প্রয়োজন না? তো সেই কাজগুলো কী করে থাকে প্রোটিন। ফর্ম এনজাইমের বিভিন্ন ফর্ম তৈরি করে দ্যাট সেন্ড সিগনালস টু আদার সেলস টু রেগুলেট জিন অ্যাক্টিভিটি। জিনের বিভিন্ন কাজ করার জন্য যে শক্তিরগুলো প্রয়োজন হয়, ঠিক আছে, সেগুলো কে করে থাকে, প্রোটিন করে থাকে। ফর্ম বডিজ মেজর কম্পোনেন্টস হেয়ার স্কিন, মানে আমাদের বডির যে মেজর কম্পোনেন্টগুলো আছে, বড় অঙ্গাণুগুলো, সেগুলো নিয়ে কাজ করে কে, এ প্রোটিন। কী করতে, হেয়ার চুল তৈরি করতে, স্কিন ত্বক তৈরি করতে, এটসেট্রা আরও আছে। আর লাইফ লেবারার, এটা মূলত জীবনের একটা শ্রমিক। কেন শ্রমিক বলছে এখানে কথাটা, ওয়াই লেবার বলছে এই কারণে, এই তো আমাকে শক্তি দিচ্ছে। এই শক্তিটা আমি কোথেকে পাচ্ছি, প্রোটিন থেকে। এ ডিএনএ আরএনএ বা তাদের ডিএনএ আরএনএ তৈরি হওয়া, বা ডিএনএ যে তোমার সিনথেসিস হওয়া, বা আরএনএ তৈরি হওয়া, আরএনএ থেকে তোমার তথ্য ট্রান্সফার হওয়া, এই ধরনের কাজগুলো যে করে থাকে সে কে, মানে কে করে, প্রোটিন করে থাকে। ঠিক আছে, তাহলে আমার বুঝতে হবে বিষয়টা। আচ্ছা, ডিএনএ আরএনএ প্রোটিনগুলো, এবার সব প্রোটিন সিনথেসিস। প্রোটিন কীভাবে সিনথেসিস হয়, এখানে আমি দেখো ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে, তাই আমি একটু ছোটো করতে চাচ্ছি। সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন, দ্য সিনথেসিস অফ আরএনএ টু ডিএনএ। ঠিক আছে, সিনথেসিস হয় আরএনএ সিনথেসিস হয় কোত্থেকে, ডিএনএ। একটু আগে বলছিলাম যে এই যে ডিএনএ ডাবল হেলিক্স, সেখান থেকে আমার একটা সিঙ্গেল আরএনএ তৈরি হয়। আরএনএ কী যায়, ডিএনএ থেকে ইনফরমেশন যায় বা তথ্য যায়। কী যায়, ইনফরমেশন বা তথ্য। এটা কে নেয়, ট্রান্সক্রিপশন পদ্ধতিতে নেয়। ট্রান্সক্রিপশন পদ্ধতিতে এটা হয়ে থাকে ডিএনএ। দেখো সিনথেসাইজ আরএনএ তৈরি হয় ফ্রম ডিএনএ থেকে। তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়, ট্রান্সক্রিপশন। ওকে, এবার আসলে ট্রান্সলেশনটা কি, ট্রান্সলেশনটা হচ্ছে দ্য অ্যাসেম্বলি অফ অ্যামিনো অ্যাসিড টু প্রোটিন। দেখো একটা সহজ বাংলা একটা কথা বলি, তোমরা জানো যে প্রোটিন যেটা, হ্যাঁ কি, প্রোটিন, এ প্রোটিন থেকে আমাদের অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। অ্যামিনো অ্যাসিড মানে কি, এটা যদি একটা প্রোটিনের টুকরা হয়, এই প্রোটিনটাকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ছোটো ছোটো টুকরা করলে, একদম ছোটো টুকরা করলে যে জিনিসটা পাই সেটাকে বলা হয় অ্যামিনো অ্যাসিড। কী বলা হয়, অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, এই অ্যামিনো অ্যাসিডটা তৈরি হয় কী বাংলায়, প্রোটিন বাংলায়। তো এখানে বলছে ট্রান্সলেশন অ্যাসেম্বলি অফ অ্যামিনো অ্যাসিড। তাহলে আমার যদি প্রোটিন এটাকে ভাঙলে আমি অ্যামিনো অ্যাসিড পাই, তাহলে অনেকগুলো অ্যামিনো অ্যাসিডকে যদি আমি পলিমার করি, ঠিক আছে, এভাবে পলিমার করি অনেকগুলো অ্যামিনো অ্যাসিডকে, তাহলে আমি কি প্রোটিন পাবো না, হ্যাঁ অবশ্যই পাবো। তো এখানে বলছে ট্রান্সলেশন প্রক্রিয়া, দ্য অ্যাসেম্বলি অফ অ্যামিনো অ্যাসিড। মানে অ্যাসেম্বলি, কার অ্যাসেম্বলি মানে কি, আমরা তো বুঝি অ্যাসেম্বলি, আমরা অ্যাসেম্বলিতে পারে একত্রিত হওয়া। এরকম অ্যামিনো অ্যাসিড যদি অনেকগুলো অ্যাসেম্বলি করে রাখা হয়, হ্যাঁ যদি রাখা হয়, তাহলে কি হয়, ইন্টু এ প্রোটিন, এটা পুরোটা মিলে একটা প্রোটিন হবে না, হবে। তাহলে এই প্রক্রিয়াটার নাম বলা হয় ট্রান্সলেশন। কি বলা হয়, ট্রান্সলেশন। আর ট্রান্সক্রিপশনটা কী ছিল, সরি, ট্রান্সক্রিপশনটা কী ছিল, ট্রান্সক্রিপশনটা ছিল ডিএনএ থেকে আরএনএ তৈরি। ওকে, আচ্ছা, এবার হচ্ছে ডিএনএ ট্রান্সলেশন ইজ দ্য ফান্ডামেন্টাল প্রসেস হোয়ার দ্য জেনেটিক্যাল ইনস্ট্রাকশন ইন এ স্পেসিফিক জিন ডিএনএ আর কপিড ইন্টু এ মেসেঞ্জার আরএনএ। দেখো আমি বলছি ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। যখন আমি আরএনএ নিয়ে কথা বলছিলাম, সেখানে বলছিলাম আরএনএ সাধারণত ইনফরমেশন ট্রান্সফার করে কোথায়, বিভিন্ন অংশে। তো দেখবে আরএনএর একটা টাইপ আসছে এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ। সে মেসেজ দেয় কোথায়, এক কোষ থেকে আরেক কোষে, বা তুমি মনে করো রাইবোজোমে যে প্রোটিন তৈরি হয়, তখন আমার এই এমআরএনএ সে কী করে,
সেই ইনফরমেশনটা ট্রান্সফার করে নিয়ে আসে কোত্থেকে, ডিএনএ থেকে নিয়ে আসে। তো এই জন্য কী বলছে যে জেনেটিক ইনস্ট্রাকশন স্পেসিফিক জিন ডিএনএ আর কপিড ইন্টু এ মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ মলিকিউল, ঠিক আছে। এভাবে কী করে ফান্ডামেন্টাল প্রসেস, কী বলছে, ডিএনএ ট্রান্সক্রিপশন ইজ দ্য ফান্ডামেন্টাল প্রসেস হোয়ার দ্য জেনেটিক্যাল ইনস্ট্রাকশন ইন এ স্পেসিফিক, মানে এই যে ডিএনএ, এই ডিএনএ থেকে আমার হচ্ছে এমআরএনএ, এমআরএনএ হচ্ছে কী জন্য, আমার প্রোটিন তৈরি করার জন্য। তাহলে এই ডিএনএ যে ইনফরমেশনগুলো, জেনেটিক ইনফরমেশনগুলো, সেটা ট্রান্সফার করতেছে গিয়ে এমআরএনএ, এবং এই প্রক্রিয়াটার নাম কি, ট্রান্সক্রিপশন। সো এখানে ট্রান্সক্রিপশন নিয়ে কথা বলা হয়েছে। ওকে, এবার আসে পরে নিউক্লিক অ্যাসিড স্ট্রাকচার অফ কম্পোনেন্টস। নিউক্লিওটাইডস আর বিল্ডিং ব্লক অফ নিউক্লিক অ্যাসিড লাইক ডিএনএ অ্যান্ড আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। এখানে ডিএনএ আরএনএ নিয়ে কথা বলছে। দেখো আমি যদি শব্দ দুইটা লিখি, এখানে নিচে লিখতেছি, দেখো সরি, এটা হচ্ছে মনে করো ডিএনএ, এটা হচ্ছে কি আরএনএ, দুইটার মধ্যে আমি একটা কথা পাই, সেটা হচ্ছে এনএ। এই এনএ মানে কি, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। এনএ মানে কি, নিউক্লিক অ্যাসিড। তাহলে যেখানে নিউক্লিওটাইডস নিয়ে কথা বলছে, নিউক্লিক অ্যাসিড কাছাকাছি, আমি আসতেছি সেদিকে। একটা ডিএনএ যদি আমি স্ট্রাকচারটা দেখি, তোমাদের ডিএনএ স্ট্রাকচারে নিয়ে যাই এই জিনিসগুলো বোঝানোর জন্য, তাহলে আমার জন্য ইজি হবে। আমরা এখন ডিএনএ আরএনএ বুঝবো। ঠিক আছে, ডিএনএটা কীরকম দেখতে, ডিএনএটা দেখতে এরকম ডাবল হেলিক্স আছে, ঠিক আছে। এছে একটা সিঙ্গেল হেলিক্স থেকে ডাবল হেলিক্স হয়, মানে এছে এ একটা সিঙ্গেল হেলিক্স, এ আরও একটা হেলিক্স, এ দুইটা হেলিক্স, ঠিক আছে। ডাবল হেলিক্স মিলে কী হয়, ডিএনএ হয়। তো সেটাকে আমরা যদি একটু এক্সপ্লেন করি, আমরা এই জিনিসগুলো পাই। দেখো এই জিনিসটাকে বলা হয় 5 কার্বন পেন্টোজ সুগার। 5 কার্বন সেজন্য কী বলা হয়, পেন্টোজ, পেন্টোজ মানে 5 আমরা জানি। তো পেন্টোজ সুগার বলা হয় তোমার কাকে, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিডের এখানে, বা আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিডের সেখানে একটা পার্ট হচ্ছে এই 5 কার্বন বিশিষ্ট সুগার, ঠিক আছে, শর্করা যেটাকে বলি আমরা। আরেকটা ফসফেট, আরেকটা কি ফসফেট, আরেকটা কি আছে তোমার এডিনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, এগুলোকে বলা হয় নাইট্রোজেনাস বেস। কী বলা হয়, নাইট্রোজেনাস বেস। তো দেখো আমি একটা বলতেছি, সেটা হচ্ছে এখানে 5 কার্বন বিশিষ্ট শর্করা আছে, এখানে একটা ফসফেট আছে। এই শর্করার সাথে যখন ফসফেটটা যুক্ত হয়, যখন শর্করার সাথে ফসফেট যুক্ত হয় তখন, এবং আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে নাইট্রোজেনাস বেস। এই তিনটা পার্ট, অ্যামিনো অ্যাসিড, সরি নাইট্রোজেনাস বেস, নাইট্রোজেনাস বেস এটা বেস, একটা ক্ষার, দেন হচ্ছে শর্করা, দেন হচ্ছে ফসফেট। এই তিনোটাকে যদি আমি একসাথে করি, আমি যে ফর্মটা পাবো সেটাকে বলা হয় নিউক্লিওটাইডস, নিউক্লিওটাইডস। এই জিনিসটা আসলে কি, দেখো তো এটা পুরোটা একটা ডিএনএ না, ইয়েস অবশ্যই ডিএনএ। এবং এই পার্টটা দেখো তো সব জায়গায় আছে না, এতটুকু পার্ট এখানে আছে, এই যে এখানে আছে, এটা হচ্ছে কি নাইট্রোজেনাস বেস, এটা হচ্ছে সুগার, এটা হচ্ছে ফসফেট। এই যে ফসফেট, নাইট্রোজেনাস বেস, সুগার, এর হচ্ছে নাইট্রোজেনাস বেস। এই পার্টগুলো সব জায়গায় আছে না। তাহলে একটা দুইটা তিনটা এরকম অসংখ্যগুলো মিলে, আবার এই সাইডে আছে একটা দুইটা তিনটা, অসংখ্যগুলো মিলে কী হয়, আমার ডিএনএ হয়। কী হয়, ডিএনএ হয়। তাহলে এই একটাকে যদি আমি নিউক্লিওটাইড বলি, কি বলি, নিউক্লিওটাইড, তাহলে সবগুলোকে আমি পলিনিউক্লিওটাইড বলতে পারি না। পলি মানে অনেকগুলো, পলি, দেন হচ্ছে নিউক্লিওটাইড, এটা বলতে পারি তো অবশ্যই। তাহলে এই নিউক্লিওটাইড যেটা নিয়ে কথা বলছিলাম, এখানে আমাদের কথাটা আসবে এই যে সুগার, তারপর হচ্ছে একটা ফসফেট, দেন হচ্ছে একটা নাইট্রোজেনাস বেস, এই তিনটা মিলে আমার কী হয়, নিউক্লিওটাইড। আর অসংখ্য নিউক্লিওটাইড মিলে কী হয়, আমার পলিনিউক্লিওটাইড, যেটা আলটিমেটলি ডিএনএতে গিয়ে রূপ নেয়। এ পাশে একটা হেলিক্স আছে, এটা হচ্ছে এই যে একটা ডিএনএ, এই পার্ট না, এই একটা পার্ট, তো এই পার্টটা হচ্ছে এটা। তো এটা যদি একটা পার্ট হয়, এটা যদি এরকম হয়, আরেকটা পার্ট আছে এরকম, ঠিক আছে, মানে উল্টা দিক থেকে যেটা আসছে রাইট সাইডে, এই যে এটা, এই দুইটা মিলে আমার কী হয়, ডিএনএ হয়। ওকে, এটা হচ্ছে একটা বেসিক ধারণা। আমি এখানে আবার আসবো, তো এবার আসো আমি সেখানে চলে যাই আমার সেই কাঙ্ক্ষিত জায়গায়। এই যে নিউক্লিওটাইডস, ঠিক আছে, আমি বলছি নিউক্লিওটাইডস আর দ্য বিল্ডিং ব্লকস, বিল্ডিংয়ের ব্লকস বা বিল্ডিংয়ের যে ইট, সেটা অফ নিউক্লিক অ্যাসিড লাইক ডিএনএ এবং আরএনএ এবং ডিএনএ যে, মানে একটা বিল্ডিংয়ের যে ব্লক বলতে এখানে ইটকে বোঝাচ্ছে, সেটা কি নিউক্লিওটাইড। একটু আগে দেখেছি অনেকগুলো নিউক্লিওটাইড বলে একটা পলিনিউক্লিওটাইড বা একটা ডিএনএ বা আরএনএ হয়। তো সেখানে ছোট্ট এই পার্টটা, অর্থাৎ এই যে 5 কার্বন বিশিষ্ট, এই 5 কার্বন বিশিষ্ট এ সুগার, দেন এখানে একটা ফসফেট থাকে, দেন আমার এখানে কি চলে আসে, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল, এই ধরনের পার্ট, এটাকে বলা হয় কি নাইট্রোজেনাস বেস। এই তিনটা পার্ট মিলে আমার কী হয়, নিউক্লিওটাইড। আর এটা হচ্ছে একটা বিল্ডিংয়ের ব্লকের মতো। ওকে, দেন আসছে এ ফসফেট গ্রুপ, কী আসছে আমার, এ ফসফেট গ্রুপ, ওই যে এই যে ফসফেট গ্রুপটা, এখানে একটা ফসফেট গ্রুপ ছিল, ঠিক আছে, এই ফসফেট গ্রুপ। এই পেন্টোজ সুগার, এই যে 1 কার্বন, এই দেখো 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন, এটাকে বলা হয় পেন্টোজ সুগার। কী বলা হয়, পেন্টোজ সুগার। এ নাইট্রোজেনাস বেস, এই যে এখান থেকে একটা নাইট্রোজেন বেস থাকে, এ সি টি, হ্যাঁ, এগুলোকে কী বলা হয়, নাইট্রোজেনাস বেস, বা অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, ঠিক আছে। এবার আসো নিউক্লিওটাইডস আর বিল্ডিং ব্লকস, এটা গেল। দেন আসে এ ফসফেট গ্রুপ provides a negative charge and links nucleotides together. এই যে
এই একটা নিউক্লিওটাইডসকে মানে মনে করো এই যে এটার নাম কি দিলাম, এখানে অ্যাডেনিন দিলাম, এখানে আমি গুয়ানিন দিলাম, ঠিক আছে, এখানে আমি ফসফেট দিলাম, ঠিক আছে। আবার এখানে একটা ফসফেট দিলে এটার সাথে এটা, এই যে ফসফেট এর নিচের নিউক্লিওটাইড এবং উপর নিউক্লিওটাইডকে কী করছে, একসাথে করছে, এই কথাটা লিখছে দেখো, প্রোভাইডস এ নেগেটিভ চার্জ, এটা কিন্তু আবার নেগেটিভ চার্জ, এই ফসফেটটা কিসের, নেগেটিভ চার্জ, আর লিঙ্ক করে কিসের সাথে, নিউক্লিওটাইডস টুগেদার, এই নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড আর একটা নিউক্লিওটাইডকে একসাথে করছে, কে করছে এটা, ফসফেট করছে। দেন আসলে প্যান্টোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট যে সুগার বা চিনি যে বা শর্করা যেটাকে বলে থাকি। দেন আসছে কি নাইট্রোজেনাস বেস, কী আসছে, নাইট্রোজেনাস বেস মানে হচ্ছে এই যে এখানে নিচে লিখি আমি, এই যে 5 কার্বন বিশিষ্ট শর্করা, দেন এখান থেকে আমার ফসফেট থাকলো, দেন এখান থেকে আমার এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এগুলোকে বলা হয় নাইট্রোজেনাস বেস। এই নাইট্রোজেনাস বেস হচ্ছে 2 রকমের, এক এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, এগুলোকে বলা হয় নাইট্রোজেনাস। সেখানে এজি, এডিনিন অ্যান্ড গুয়ানিনকে বলা হয় পিউরিনস, আর সিটিইউ, সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিলকে বলা হয় পাইরিমিডিন। এই পিউরিন এবং পাইরিমিডিন একসাথে হয়, কিসের মাধ্যমে একসাথে হয়, হাইড্রোজেন বন্ডের মাধ্যমে একসাথে হয়, সেটা আসতেছে একটু পরেই। এবার দেখো এখানে বলছে এটা একটা ফসফেট, দেন এটা হচ্ছে সুগার, দেন এটা হচ্ছে নাইট্রোজেনাস বেস। ওকে, আমি দেখাইছি তোমাদেরকে এগুলো। এবার আসো সুগার নিয়ে কথা বলি। ডিএনএ কন্টেন্টস ডিঅক্সিরাইবোস, একটু আগে দেখাইছিলাম ডিএনএর মধ্যে ডিঅক্সিরাইবোস আছে, আর এর মধ্যে কি আছে আমার, রাইবোস, অনলি কি রাইবোস, ঠিক আছে। ডিএনএ কন্টেন্টস ডিঅক্সিরাইবোস, যেহেতু আমার এখানে ডিএনএ কথা, তাই এখানে আমার ডিঅক্সিরাইবোসই আসছে, হুইচ ল্যাক্স আর অক্সিজেন অ্যাটম কম্পেয়ার, যেখানে একটা অক্সিজেনের ঘাটতি আছে কম্পেয়ার টু আর রাইবোস মানে আরএনএর ভিতরে যে একটা অক্সিজেন থাকে ডিএনএর মধ্যে সেটা নাই যেহেতু, তাই বলে ডিঅক্সি মানে অক্সিজেন নাই, ডিঅক্সিরাইবোস। ওকে, দ্য সুগার ইন ডিএনএ, আরএনএ, সরি, দ্য সুগার ইন আরএনএ, এই যে রাইবোসটা সেটা হচ্ছে আরএনএর একটা সুগার, ওই যে 5 কার্বন বিশিষ্ট সেটা। বেস কম্পোজিশন, ডিএনএ কন্টেন্স থাইমিন, ডিএনএর মধ্যে থাইমিন থাকে, হোয়াইল আরএনএ কন্টেন্স ইউরাসিল, যেখানে আরএনএ মানে আমি জিনিসটা বুঝাই, এই যে ডিএনএগুলা, এই যে ডিএনএ, এখানে যে অ্যাডেনিন, আবার এখানে আছে মনে করো থায়ামিন, অ্যাডেনির সাথে কী যায়, থায়ামিন যায়। এই যে অ্যাডেনিন আর থায়ামিন এটা কী হয়, ডাবল বন্ড হয়। আবার এই যে সাইটোসিন 3টা বন্ড হয় গুয়ানিনের সাথে, এই বন্ডগুলোকে বলা হয় হাইড্রোজেন বন্ড, কী বলা হয়, হাইড্রোজেন বন্ড। ওকে, এখানে যে কথাটা আমি বলতে আসছি সেটা হচ্ছে এই ডিএনএর ক্ষেত্রে এডেনিনের সাথে থায়ামিন যুক্ত হয়, সাইটোসিনের ক্ষেত্রে গুয়ানিন যুক্ত হয়, কিন্তু যখন আরএনএ আসে, কী আসে, আরএনএ আসে, তা আরএনএ তো জানো তুমি সিঙ্গেল হেলিক্স, ঠিক আছে না, তো সেখানে এডিনিন থাকবে, গুয়ানিন থাকবে, সাইটোসিনও থাকবে, বাট ওই যে ডিএনএতে থাইমিন ছিল এখানে থাইমিন থাকবে না, তাহলে কি থাকবে, ইউরাসিল। এই কথাটাই বলছে যে ডিএনএ কন্টেন্স থাইমিন, ডিএনএর মধ্যে থাইমিন থাকে, হোয়াইল আরএনএ কন্টেন্স ইউরাসিল, যেখানে আরএনএর ক্ষেত্রে ইউরাসিল থাকতো, বিপরীতে ইনস্টেড, ঠিক আছে। এবার হচ্ছে স্ট্যান্ডস, ডিএনএ ইজ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএর মধ্যে ডাবল হেলিক্স আছে, এই যে এই একটা হেলিক্স, এই আরেকটা হেলিক্স স্ট্রাকচার, হোয়ারাস আরএনএ ইজ এ টিপিক্যালি সিঙ্গেল স্ট্যান্ড, যেখানে আরএনএর মধ্যে একটা সিঙ্গেল স্ট্যান্ড থাকে। দেখো এখান থেকে পার্থক্য আসতে পারে, ডিফারেন্স আসতে পারে, ডিফারেন্স বিটুইন ডিএনএ এবং আরএনএ, এটা পরীক্ষা আসতে পারে এই টপিকটা, সো মাচ ইম্পর্টেন্ট। ফাংশন, ডিএনএ ইজ দ্য লং টার্ম স্টোরেজ অফ জেনেটিক ইনফরমেশন, ডিএনএ হচ্ছে একটা জীবনের দীর্ঘমেয়াদী যে ভিত্তি, জেনেটিক ইনফরমেশন ক্যারি করা। ডিএনএর মধ্যে তো জেনেটিক ইনফরমেশন থাকে, জিনগত যে ব্যাখ্যাগুলো, এগুলো তো তোমরা জানো, ঠিক আছে। দেন আরেকটা হচ্ছে আরএনএ ইজ ইনভলভড ইন প্রোটিন সিনথেসিস অ্যান্ড জিন রেগুলেশন, আরএনএ ইনভলভ থাকে ইন প্রোটিন সিনথেসিস, প্রোটিন তৈরি করতে, একটু আগে বলছিলাম আরএনএ কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, জিন রেগুলেশন, জিনের নিয়ম রেগুলেশন করার জন্য। এবার আসো ডিএনএ হ্যালিক্স, ডাবল হ্যালিক্স, ডিএনএ ডাবল হ্যালিক্স থাকে, তো সেখানে হচ্ছে কনসিস্টেন্ট অফ 2 লং স্ট্রেন্ডস, 2টা স্ট্রেন্ড থাকে লম্বা, দ্যাট টুইস্ট অ্যারাউন্ড ইচ আদার ফর্মিং এ ডাবল হেলিক্স স্ট্রাকচার। ওকে, দ্য স্ট্রেন্ডস রান ইন অপোজিট ডিরেকশন, একটা যদি মানে জিনিসটা বলছে এরকম, এই যে একটা ডিএনএ যে স্ট্যান্ড, সিঙ্গেল স্ট্যান্ড, এখানে এটা যদি 5' টু 3' হয়, দেন আরেকটা যদি হয় সেটা হবে 3' টু 5', তার বিপরীতটা হবে, এটাই বলছে ডিরেকশন, একটা অ্যান্টি প্যারালেল হবে আর একটা লিডিং স্ট্যান্ড হবে, যেটা 5' টু 3', যেটা 5' টু 3', এটাকে বলা হয় লিডিং স্ট্যান্ড, ঠিক আছে। আর যেটা 3' টু 5', এটাকে বলা হয় ল্যাগিং স্ট্যান্ড। ওকে, গেল, এটাই বলছে। তারপর বলছে নিউক্লিওটাইডস, দিস আর বিল্ডিং ব্লকস অফ ডিএনএ। নিউক্লিওটাইডস একটু আগে বলছি, নিউক্লিওটাইডস কী নিয়ে তৈরি হয়, 5 কার্বন বিশিষ্ট সুগার নিয়ে, এ ফসফেট গ্রুপের সাহায্যে এবং নাইট্রোজেনাস বেসের সাহায্যে, এই যে এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, এই হচ্ছে ফসফেট গ্রুপ, দেন এটা হচ্ছে নাইট্রোজেনাস বেস। ওকে, এটা পুরোটা মিলে কী হয়, নিউক্লিওটাইডস, এটা হচ্ছে ডিএনএর একটা বিল্ডিং ব্লকস। কেমন, এই যে জিনিসটা হচ্ছে এরকম, এই জিনিসটাকে বলা হয় বিল্ডিং ব্লকস ডিএনএ এবং আরএনএর।
এবার আসে সুগার ফসফেট ব্যাকবোন, তো সেখানে হচ্ছে সুগার আর ফসফেটটা হচ্ছে একটা মেরুদণ্ডের মতো কাজ করে। বলছে দ্য সুগার অফ ফসফেট গ্রুপস ফর্ম ব্যাকবোন টু দ্য ডিএনএ স্ট্র্যান্ড লিঙ্কড বাই ফসফোডাইস্টার বন্ড। এখানে যে তোমার সুগার আছে, এই যে 5 কার্বন বিশিষ্ট যে সুগার, ওকে, দেন ফসফেট গ্রুপ ফর্ম দ্য ব্যাকবোন অফ ডিএনএ স্ট্র্যান্ড লিঙ্ক ইন ফসফোডাইস্টার বন্ড। এই যে এখানে দেখো ফসফেট থাকে, আবার নিচে যদি আমি আরও একটা সুগার রাখি, এই যে এখানে 3' আর এখানকার 5' যে একসাথে হয়, এই যে বন্ডগুলো এটাকে বলা হয় ফসফোডাইস্টার বন্ডন। কী বলা হয়? ফসফোডাইস্টার বন্ডন। ফসফেট যুক্ত হয় যে বন্ড দ্বারা তাকে ফসফোডাইস্টার বন্ডন বলা হয়। আর যেটা হচ্ছে তোমার এখানের অ্যাডেনিন, এখানের সাথে থায়ামিনের যে বন্ড, এখানে যে সাইটোসিন, এখানে যে ইউরাসিলের গুয়ানিনের যে বন্ড, ঠিক আছে, এখানে উল্টা করে যদি আমি সুগারটা আঁকি, যদি আঁকাটা হয়নি, আমি আর একটু সুন্দরভাবে আঁকা ট্রাই করতেছি, ওকে, ঠিক আছে। এই যে বন্ড, হ্যাঁ, এই যে বন্ড, এটাকে বলা হয় হাইড্রোজেন বন্ড। এই যে ডাবল বন্ড আর ট্রিপল বন্ড, এটি ডাবল বন্ড, সিজি বা সাইটোসিন গুয়ানিন, এগুলো কী হয়? ট্রিপল বন্ড। এই বন্ডগুলোকে বলা হয় হাইড্রোজেন বন্ড। আর ফসফেটের যার সাথে যে বন্ড, এটাকে বলা হয় ফসফোডাইস্টার বন্ড, ওকে। এবার আসো 1 স্ট্র্যান্ড রান 5 to 3', এটা হচ্ছে টপ, অ্যান্ড আদার 3 to 5 বটম, এটাকে বলছি। দিজ আর স্ট্রেন্থ আর অফেন রেফার টু ওয়াটসন অ্যান্ড ক্রিক মূলত এই ডিএনএ মডেলটা দিছিল। তো যেটা ওয়াটসন টপ মানে 5' to 3', এটা দিছিল তোমার ওয়াটসন, আর উল্টাটা মানে যেটা বটম বা 3' to 5', সেটা দিছিল কে? ক্রিক। তারা এটা বানাইছিল, তাই তাদের নাম অনুযায়ী ওয়াটসন ও ক্রিকের মডেলও বলা হয় ডিএনএ এই তোমার স্ট্রাকচারটাকে, ওকে। এবার সব বেস পেয়ারিং, তো সেটা হচ্ছে অ্যাডেনিন, সাইটোসিন, পিউরিনস আর পাইরিমিডিনস। এডিনিন পেয়ার্স উইথ থাইমিন, জানো, 2 হাইড্রোজেন বন্ডস, 2টা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে এইভাবে, ঠিক আছে। আবার যদি এখানে থাইমিন থাকে, এই পাশে অ্যাডেনিন থাকে, তাও ডাবল 2টা হাইড্রোজেন বন্ড। দেন বলছে সাইটোসিন পেয়ার্স উইথ গুয়ানিন, সাইটোসিন তোমার গুয়ানির সাথে কী করে? জোড়া করে 3 হাইড্রোজেন বন্ড, 3টে হাইড্রোজেন বন্ধন দ্বারা। পিউরিন একটু আগে দেখেছিলাম, ডাবল রিং স্ট্রাকচার অ্যাডেনিন আর গুয়ানিন, আর পাইরিমিডিন সিঙ্গেল রিং স্ট্রাকচার সাইটোসিন আর থাইমিন। তাহলে এজি এটাকে বলা হয় কি? পিউরিন। এই দুইটাকে বলা হয় কি? পিউরিন, ওকে। আরেকটা ছিল কি? সাইটোসিন আর থায়ামিন আর ইউরাসিল, এদিনকে বলা হয় পাইরিমিডিন, ওকে। এই যে পাইরিমিডিন, ইউরাসিল আসবে আরএনএর ক্ষেত্রে। এবার সে হেলিক্যাল স্ট্রাকচার, দ্য ডিএনএ ডাবল হেলিক্স হ্যাজ অ্যাবাউট 10 বেস পেয়ার্স। অর্থাৎ দেখো এই যে ডিএনএ, আমি আর একটু সুন্দর করে আঁকি, এই যে ডিএনএ, হ্যাঁ, বলছি দ্য ডিএনএ ডাবল হেলিক্স হ্যাজ অ্যাবাউট 10 বেস পেয়ার্স। এই যে এখানে বেস পেয়ার থাকে 1, 2, 3, 4, এরকম একটা প্যাচে 10টা থাকে। কয়টা থাকে? 10টা। ডাবল হেলিক্স হ্যাজ অ্যাবাউট 10 বেস পেয়ার্স পার টার্ন, এরকম একটা টার্ন, এই যে এইভাবে যে ঘুরে আসছে, তাহলে এখানে 5 এরকম একটা ঘুরে আসলে দেখবে এরকম এরকম 2টা সেট হয়। অর্থাৎ এখানে অনেকে ভুল করে, বলে যে হচ্ছে যে এই বুঝি 10টা না, এখানে এটা আর সেকেন্ড পার্টটা, এই 2টা মিলে একটা প্যাচ হয়। একটা মিলে কখনো প্যাচ হয় না, এরকম 2বার ঘুরে আসলে একটা প্যাচ হয়। এই 2বার ঘুরে আসার এই টোটালটাকে 10টা পেয়ার থাকে, 10টা জোড়া থাকে, কেমন? এটা দূরত্বটাও তোমার এসএসসি এইচএসসি ছিল, আশা করি এখন লাগবে না। গ্রুপস হচ্ছে খাঁজটাকে বলা হয় কি? গ্রুপস। এবং এটার একটা কাজ আছে, কি বলছে? দ্য হেলিক্স ফর্মস 2 টাইপস অফ গ্রুপস, দ্য গ্রুপস আর স্পেসিস ক্রিয়েটেড বিটুইন দ্য সুগার ফসফেট ব্যাকবোন। সুগার আর ফসফেট বুঝছো? ওই যে 5 কার্বন বিশিষ্ট শর্করা আর ফসফেট, এই যে ফসফেটটা আর এখানে যে সুগারটা, ঠিক আছে, 5 কার্বন বিশিষ্ট জিনিসটা হচ্ছে এরকম, এই ধরো এই 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 5 কার্বন বিশিষ্ট, হচ্ছে না, এই যে 5 কার্বন বিশিষ্ট যে শর্করা, সেটাকে বলা হয় কি? এই যে 5 কার্বন বিশিষ্ট আর হচ্ছে ফসফেট। গ্রুপস আর স্পেসিস ক্রিয়েটেড বিটুইন দ্য সুগার ফসফেট ব্যাকবোন। এটা একটা মেরুদণ্ড হিসেবে ডিউ টু দ্য অ্যাঙ্গুলার এঙ্গেজমেন্ট, এই যে কৌণিকভাবে যখন ছাঁচ হিসেবে মানে তৈরি হয়, ঠিক আছে। এই গ্রুপস মানে খাঁচ, এটা বুঝবা। মেজর গ্রুপ যেটা লার্জার প্রোভাইডস স্পেসিফিক ইনফরমেশন, যেটা তোমার স্পেসিফিক ইনফরমেশন প্রোভাইড করে বা দেয় ফর প্রোটিন তৈরি করার জন্য, ঠিক আছে। আচ্ছা, মাইনর স্মলার নন স্পেসিফিক বিল্ডিং অ্যান্ড নন সাইট ফর প্রোটিনস। বলছে নন স্পেসিফিক, এটা তেমন একটা স্পেসিফিক না, এটা ছোট, ঠিক আছে, এটা তেমন একটা ইম্প্যাক্ট ফেলে না। সেটা হচ্ছে মাইনর গ্রুপ যদি ছোটো খাঁজ হয়ে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে মাইনর গ্রুপ, এটা হচ্ছে মেজর গ্রুপ, দ্যাটস ইট, আর কিছু। এসো এবার নেক্সট টপিক চলে যায় ডিএনএ রেপ্লিকেশন, ওয়ান অফ দ্য মোস্ট মানে বোঝার যে টপিকটা, সেটা হচ্ছে এখন আমরা সেখানে চলে আসছি ডিএনএ রেপ্লিকেশন। একদম ঠান্ডা মাথায় আমি কিছু কথা বলবো, সেটা দেখো। আমরা জানতাম ছোটোবেলায় ডিএনএ রেপ্লিকেশন নিয়ে কথা বলছিলাম, এখন আবার একটু বলবো। দেখো একদম ছোটো করে আঁকতেছি, এই ছিল আমার ডিএনএটা। এই ডিএনএ থেকে আমরা কি করতাম? 2টা ডিএনএ তৈরি করতাম,
দুইটা ডিএনএ তৈরি করতাম। এটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন বা সিনথেসিস, যেটাই বলো তুমি। এই যে রেপ্লিকেশন, একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ হচ্ছে, ঠিক আছে? একটা ডিএনএ থেকে এটা ছিল এখানে একটা, এখান থেকে হলো কি দুইটা। এই একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। এখন এই ডিএনএ রেপ্লিকেশনটা কীভাবে হয় সেটা নিয়ে একটু কথা বলতেছি। তো এই মনে করো আমি একটা ডিএনএ আঁকলাম, ওকে? এই ডিএনএ আঁকলাম, এই ডিএনএটা কী হয়, একটা প্যাচ খুলে যায়, সরি ফর দ্যাট। এই যে একটা ডিএনএ, এই ডিএনএটার একটা প্যাচ খুলে যায়, এরকম এরকম থাকে, এরকম এরকম হয়, দেন এই প্যাচটা খুলে যায়, এই প্যাচটা খুলে যায়। খুলে যাওয়ার পরে কি হয়, এখানে যে একটা স্ট্যান্ড ছিল, এই স্ট্যান্ডটা এগুলো ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর এখানে এক পার্ট থাকে, একটা সিঙ্গেল স্ট্যান্ড তৈরি হয়। জিনিসটা একটু হয় নাই, আমি আর একটু স্পেসিফিকলি আঁকলে বুঝবা। জিনিসটা হচ্ছে এরকম, ঠিক আছে? এই ছিল ডিএনএটা, এই ডিএনএর হ্যালিক্সগুলো ভেঙে যায়, ভেঙে এরকম দুইটা স্ট্যান্ড তৈরি হয়। তারপরে একটা পার্ট এসে আবার এই পাশ থেকে একটা নতুন সূত্রক তৈরি হয়, এভাবে করে এখানে একটা ডিএনএ হয়, দেন আবার এই পাশ থেকে নতুন সূত্রক এসে যুক্ত হয়, দেন আবার এখানে একটা ডিএনএ হয়। এটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। আসলে ডিএনএ রেপ্লিকেশন নিয়ে এবার একটা কথা বলি, কীভাবে কী হয়। এই যে আমি একটা কথা বলছিলাম যে এটাতে একটা পেঁচানো ছিল, এই পেঁচানো থেকে আমি ফার্স্টে খুললাম, কী করলাম আমি, সরি ফর দ্যাট, এই যে একটা পেঁচানো ছিল, এই পেঁচানোটাকে আমি ফার্স্টে খুলছিলাম তো, যে এরকম ছিল জিনিসটা, হ্যাঁ? তারপরে এই প্যাচটাকে আমি খুলে ফেলছি, ভেঙে ফেলছি, এই যে এইভাবে করে ভেঙে ফেলছি, যে তারা এরকম খুলে ফেলছি না, মেলে ফেলছি না জিনিসটাকে, ভেঙে তো আমি এটাকে মেলছি। তো কিসের সাহায্যে মেলছি আমি, হেলিকেজ এনজাইমের সাহায্যে। কিসের সাহায্যে, হেলিকেজ, ঠিক আছে? হেলিকেজ এনজাইমের সাহায্যে আমি জাস্ট এটা ওপেন করছি, ঠিক আছে? তারপর আমি কী করব, এই ওপেনটা ঠেকাইতে সিঙ্গেল স্ট্যান্ড বিল্ডিং প্রোটিনস, SSBS, এটা আরেকটা প্রোটিন, বাইন্ড টু দ্য সেপারেটেড স্ট্যান্ড টু প্রিভেন্ট দেম ফ্রম রিনিলিং অ্যান্ড টু প্রোটেক্ট দেম। দেখো এই যে খুলছে, এটা যেন আবার পেঁচাই না যায়, সেজন্য যেটা কাজ করে সেটা হচ্ছে SSBS বা সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। এটা হচ্ছে একটা প্রোটিন যেটা কী করে আমার, এটা যেন আবার একসাথ না হয়, এই দুইটা যেন আবার একসাথ না হয় সেই দিকটা খেয়াল রাখে, ঠিক আছে? এবং এই জিনিসটার উন্নতি সাধন করে। আর এই যে প্যাচটা খুলছে সেটা কি, হেলিকেজ এনজাইম, ওপেনিং অফ দ্য ডাবলিং হেলিক্স। দেখো একটা ভিডিও দেখাবো তোমাদেরকে, ওটা দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। ডিএনএ রেপ্লিকেশন ইজ ডিসক্রাইবড অ্যাজ সেমি কনজারভেটিভ অফ ইচ ডিএনএ মলিকিউল টু মেড আপ টু ওয়ান কোড। আচ্ছা, জিনিসটা যেটা বলছে, এই হচ্ছে ডিএনএ ছিল, ওকে? এই ডিএনএ ছিল, এই ডিএনএ থেকে কী হলো, ডিএনএটা রেপ্লিকেশন হয়ে নতুন একটা ডিএনএ তৈরি হলো, হ্যাঁ? তো যে কারণে দেখবে রেপ্লিকেশন হয়ে যখন নতুন তৈরি হয় তখন এখানে একটা নতুন, এটা জিনিসটা কিন্তু নতুন হয়। এটা যদি 5' to 3' হয়, এটা 3' to 5'-এর একটা নতুন স্ট্যান্ড হয়, ঠিক আছে? আবার সেম এখানে একটা পার্ট হয়। এই দেখো এই পার্টটা কিন্তু আমি আর একটু হাইলাইটার দিয়ে দেখাই, এই যে পার্টটা এটা কিন্তু আমার পূর্বের ডিএনএ ছিল, আর এই পার্টটা আমার নতুন হচ্ছে, একটা পুরাতন একটা নতুন, অর্ধ হয়েছে কিনা, অর্ধেক হয়েছে না বিষয়টা, হ্যাঁ? অর্ধেক হয়েছে না? কনজারভেটিভ মানে সংরক্ষণশীল, সেমি মানে অর্ধেক সংরক্ষণশীল। আগের পার্টটা অর্ধেক নতুন ছিল, নতুন আগে ছিল অর্ধেক, নতুন আসলো অর্ধেক, তাহলে এটা কী হচ্ছে, সেমি কনজারভেটিভ বা অর্ধ সংরক্ষণশীল, ওকে? অ্যাজ ইচ ডিএনএ মলিকিউল ইজ মেড আপ টু ওয়ান ওল্ড কনজার্ভড স্ট্যান্ড অ্যান্ড ওয়ান কমপ্লিটলি নিউ স্ট্যান্ড। দেখ একটা ছিল আমার পুরাতন স্ট্যান্ড, আর একটা ছিল নতুন কমপ্লিটলি নিউ স্ট্যান্ড, একটা নতুন স্ট্যান্ড তৈরি হয়েছে, ওকে? এবার হচ্ছে অ্যাক্টিভেশন অফ ডিএনএ নিউক্লিওটাইডস। বিফোর ডিএনএ ক্যান বি কপিড, দ্য বিল্ডিং ব্লকস ডিএনএ কল্ড নিউক্লিওটাইডস নিড এনার্জি টু জয়েন টুগেদার। একসাথে ডিএনএগুলো হবে তখন কী দরকার, আমার শক্তির দরকার। দিস নিউক্লিওটাইডস আর অ্যাক্টিভেটেড বাই এডিং এক্সট্রা এনার্জি ইন দ্য ফর্ম দ্য 3-ফসফেটেজ। দেখো এখানে যে নিউক্লিওটাইডস ছিল, কোথায়, এই নিউক্লিওটাইডস থেকে আমি শক্তি পাবো। সেই কোত্থেকে শক্তিটা পাবো, সেখানে পাবো 3-ফসফেট গ্রুপ থেকে আমি শক্তি পাবো। যে ডিএনএ যে তোমার মানে রেপ্লিকেশন হচ্ছে, সেখানে আমার শক্তি প্রয়োজন, সেটা আমি কোত্থেকে পাবো, ওই যে নিউক্লিওটাইডস আর অ্যাক্টিভেটেড, সেটা সক্রিয় হয় এডিং এক্সট্রা এনার্জি, এক্সট্রা শক্তি আনার জন্য 3-ফসফেট গ্রুপ, 3টা ফসফেটের যে গ্রুপ সেখান থেকে, ওকে? এই ছিল আমার কথা। এবার সব প্রাইমার ফাংশন, প্রাইমার এক্স্যাক্টলি কী করে। তো এখানে প্রায় তোমার ডিএনএ নিয়ে কথা বলতে গেলে একটা ভিডিও আছে, তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিব, তোমরা যে সেটা দেখলে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রাইমার ফাংশন দেখো, আমি যেটা বলতেছি, এই ছিল মূলত ডিএনএটা, ছোটো একটা ডিএনএ, সেখান থেকে আমার জিনিসটা যেটা হয় এরকম হলো, আবার এরকম হলো, ঠিক আছে? হওয়ার পরে একটা, এটা যদি 5' to 3' হয়, তখন দেখবে একটা পার্ট খুব দ্রুত, এখানে যদি অ্যাডেনিন গুয়ানিন থাকে, এটা অ্যাডেনিন গুয়ানিন থাকে, এখানে আসছে তোমার থায়ামিন, এখানে চলে আসছে সাইটোসিন, এভাবে করে করে একটা নতুন স্ট্যান্ড তৈরি হলো। এই যে ডিরেক্ট একটা নতুন স্ট্যান্ড তৈরি হলো, আরেকটা স্ট্যান্ড তৈরি হয় কীরকম, অল্প একটু ছাঁচ, এখানে তো আগে একটা ছিলই,
এখানে অল্প একটু ছাঁচ হয়, তারপর আরেকটু অল্প একটু ছাঁচ হয়, আবার একটা হালকা একটু ছাঁচ হয়, আবার একটা হালকা একটু ছাঁচ হয়, এভাবে তৈরি হয় আরেকটা স্ট্যান্ড। তো এটা যে ডিরেক্ট, যেটা ডিরেক্ট তৈরি হয় এটাকে বলা হয় লিডিং স্ট্যান্ড, লিডিং স্ট্যান্ড। আর যেটা ছোট ছোট ফ্র্যাগমেন্ট, ছোট ছোট ফ্র্যাগমেন্ট বা টুকরো, ঠিক আছে, এই টুকরোগুলোকে বলা হয় ওকাজাকি, ওকাজাকি ফ্র্যাগমেন্টস, ফ্র্যাগমেন্টস, ওকে, ফ্র্যাগমেন্টস। এই ওকাজাকি ফ্র্যাগমেন্টস যেটা, ওকাজাকি ফ্র্যাগমেন্টস যেটা, সেটা হচ্ছে একটা পার্ট আর একটা হচ্ছে লিডিং স্ট্যান্ড। তো যেটা ওকাজাকি ফ্র্যাগমেন্টস এই ছোটো ছোটো টুকরা দিয়ে তৈরি হয় এটাকে বলা হয় ল্যাগিং। ল্যাগিং মানে ল্যাগ করতেছে কিনা, জিনিসটা ভাঙতেছে কিনা, ল্যাগিং করছে না, আমাদের মোবাইল যেরকম ল্যাগ করে বলি, জিনিসটা ল্যাগিং হচ্ছে, এটা ডিরেক্ট তৈরি হচ্ছে না, ডিরেক্ট তৈরি হচ্ছে না, ডিরেক্ট তৈরি হচ্ছে না, খণ্ড খণ্ড, এই একটা খণ্ড এই একটা খণ্ড হিসেবে তৈরি হয়, পরবর্তীতে আইসা আবার ডিএনএ পলিমারেজ এটাকে একসাথে করে, ওই পার্টে আমরা আসবো, তারপর এটা পুরোটা হয়। তো যেটা ডিরেক্ট হয় এটাকে বলা হয় লিডিং স্ট্যান্ড। তো বলো প্রাইমার, এই যে যেখান থেকে শুরু করবে, যে আমি এখান থেকে রেপ্লিকেশনটা শুরু করবো, এই যে এডিনিন, আমি এখানে একটা পার্ট দেখেছি তোমাদেরকে, দেখো এখানে একটা পার্ট দেখেছি, এখানে ছিল এডিনিন গুয়ানিন, আমি এখান থেকে শুরু করলাম, একটা থাইমিন একটা সাইটোসিন, যেখান থেকে আমি শুরু করলাম এখানে বলা, যে কাজটা শুরু করবে তাকে বলা হয় প্রাইমার। প্রাইমার এই কাজটা শুরু করে, বলছে ডিএনএ পলিমারেজ দ্য এনজাইম দ্যাট বিল্ডস দ্য নিউ ডিএনএ স্ট্যান্ড, নতুন যে ডিএনএ তৈরি করে সেটা হচ্ছে ডিএনএ কী করে, ডিএনএ পলিমারেজ করে থাকে। কান্ট স্টার্ট বিল্ডিং টু ইটস ওন, ইট নিডস এ স্মল স্টার্টিং পয়েন্ট, একটা স্টার্টিং পয়েন্টের দরকার, সেই স্টার্টিং পয়েন্ট কল্ড প্রাইমার, যেখান থেকে আমার শুরু হবে, যেখান থেকে আমার শুরু হবে এটাকে বলা হয় কি প্রাইমার, হুইচ ইজ মেড অফ আরএনএ, যেটা আরএনএ দ্বারা তৈরি। যারা বুঝতেছো না তাদেরকে আমি একটা ভিডিও দেখাবো, তারা সেটা বুঝে যাবা। এখন জাস্ট এতটুকু দেখো, হুইচ ইজ মেড অফ আরএনএ, হুইচ ইজ মেড অফ আরএনএ, যেটা আরএনএ দ্বারা তৈরি। এই যে প্রাইমারটা যেখান থেকে আমি শুরু করবো, যেখান থেকে আমি শুরু করবো, শুরুটা তো আমার এখান থেকে হতে পারে, তো যেখান থেকে আমি শুরু করবো এটাকে বলা হয় আরএনএ প্রাইমার। দ্য এনজাইম প্রাইমেস মেক্স দ্য প্রাইমার, এই প্রাইমারটা কে তৈরি করে, প্রাইমেস এনজাইম প্রাইমার তৈরি করে। প্রাইমারের মানে কি, স্টার্টিং পয়েন্ট, যেখান থেকে আমার তোমার রেপ্লিকেশনটা স্টার্ট হবে। দ্য প্রাইমার গিভস দ্য পলিমারেজ এ প্লেস টু স্টার্ট কপিং টু ডিএনএ, ঠিক আছে, যেখান থেকে আমার এই প্রাইমারটা কাজ করে কি, দ্য প্রাইমার গিভস দ্য পলিমারেজ, পলিমারেজকে ডিএনএ পলিমারেজকে দেয় এ প্লেস, একটা জায়গা, টু স্টার্ট শুরু করতে, কপিং দ্য ডিএনএ, এই যে ডিএনএটা কপি করে, এটা কপি করে এখান থেকে নতুন একটা, এটা দেখে তো এটা বানাচ্ছে, একটা জিনিস দেখে তো এটা বানাচ্ছে, কপি করতেছে, সেই কপি করার জন্য আমার কি দরকার, একটা প্রাইমার দরকার, সেই প্রাইমারটা কে আনছে, প্রাইমাস এনজাইম আনছে। তো এটা কী করতে সাহায্য করে, আমার কপিং করতে, ডিএনএ কপি করতে সাহায্য করে, ওকে। দ্য প্রাইমার প্রোভাইডস এ 3 হাইড্রোক্সিল গ্রুপ, 3টা হাইড্রোক্সিল গ্রুপ দেয় ডিএনএ টু স্টার্ট ডিএনএ পলিমারেজ ক্যান এক্সটেন্ড ফ্রম দাস ইনিশিয়াল দ্য সিনথেসিস টু নিউ ডিএনএ, নিউ যে ডিএনএ স্ট্যান্ড সেটা তৈরি করার জন্য তোমার যে প্রাইমার সে কী করে থাকে, 3টা হাইড্রোক্সিল গ্রুপ প্রোভাইড করে থাকে। দ্য 3 হাইড্রোক্সিল গ্রুপ মিনস দ্য 3N2 primer has a hydroxyl group attached. The group is essential because it allows DNA polymerase, এটা ডিএনএ পলিমারেজকে অ্যালাউ করে কি, ওই 3 হাইড্রোক্সিল গ্রুপ টু অ্যাড নিউ নিউক্লিওটাইডস, এই যে নতুন নিউক্লিওটাইডস যে তৈরি হচ্ছে এগুলো তৈরি করতে যে হেল্প করে সেটা হচ্ছে কে, তোমার এই 3 হাইড্রোক্সিল গ্রুপ, ওকে, এই হচ্ছে মেন কথা। হচ্ছে আরএনএ রেপ্লিকেশন, সরি ডিএনএ রেপ্লিকেশন, ওন্স দ্য প্রাইমার ইজ প্লেস ডিএনএ পলিমারেজ বিগিনস অ্যাডিং নিউক্লিওটাইডস কমপ্লিমেন্টারি টু দ্য টেমপ্লেট স্ট্যান্ড টু 5' to 3'। দেখো একটা বলছিলাম এই ছিল আমার ডিএনএ, তো ডিএনএ থেকে যখন রেপ্লিকেশন হয় তখন এখান থেকে আমার নতুন একটা নতুন একটা কী তৈরি হয়, স্ট্যান্ড তৈরি হয়, এটা হচ্ছে পূর্বেরটা, এটা হচ্ছে নতুনটা, এখানেও সেম প্রসেস, ঠিক আছে, এভাবে তৈরি। হয়তো বলছে যে প্রাইমার ইজ ইন ডিএনএ পলিমারেজ বিগিনস অ্যাডিং নিউক্লিওটাইডস, এই যেগুলো তৈরি হচ্ছে নিউক্লিওটাইডসগুলো অ্যাড করে তৈরি হচ্ছে কমপ্লিমেন্টারি একটা তৈরি হচ্ছে টেমপ্লেট, এই যে একটা ছাঁচ তৈরি হচ্ছে ইন 5' to 3', এই 5' থেকে 3', এটাকে বলা হয় কি লিডিং স্ট্যান্ড, ওকে, অন দ্য লিডিং স্ট্যান্ড, এটাকে বলা হয় লিডিং স্ট্যান্ড। দ্য স্ট্যান্ড ওরিয়েন্টেড 5' to 3', মাত্র বলছি, টুয়ার্ডস দ্য রেপ্লিকেশন ফর্ক। ডিএনএ পলিমারেজ ক্যান সিনথেসাইজ কন্টিনিউয়াসলি, ডিএনএ পলিমারেজ প্রতিনিয়ত এই যে ডিএনএ বাড়াচ্ছে, যে জিনিসটা তো এরকম ছিল, হ্যাঁ, এই যে ডিএনএ এটাকে আমি খুললাম, খোলার পর আমার নতুন এরকম ছাঁচ আসছে, হওয়ার পর কন্টিনিউয়াসলি আগেরটা দেখে যে নতুন করে বানাচ্ছে, কে করে এই কাজটা, ডিএনএ পলিমারেজ করে, ঠিক আছে। তো বলছে যে কন্টিনিউয়াসলি অন দ্য লিডিং স্টেজ, এটা গেল পলিমারেজ ক্যান সিনথেসাইজ কন্টিনিউয়াসলি, প্রতিনিয়ত সিনথেসিস করতেছে, ডিএনএ পলিমারেজ ক্যান অনলি অ্যাড ডিএনএ বেসিস ইন দ্য ডিরেকশন ফ্রম 5' to 3' অন দ্য ল্যাগিং স্ট্যান্ড। ওই যেটা ওকাজাকি ফ্র্যাগমেন্টস ছিল, যে নিচের পার্টটা আমি বললাম, সেখানে তোমার যে লিডিং ছিল আমার আগের, সরি জিনিসটা আবার রাখি আমি, দেখো গেল, এই ছিল আমার ডিএনএ, ঠিক আছে, এই ছিল আমার ডিএনএ।
তো উপরেটা আমি বলছি ডাইরেক্ট হয়েছে, কিন্তু নিচেটা কি হয়েছে, এই ছোটো ছোটো টুকরো হয়েছে। এটাকে বলা হয় কি ওকাজাকি ফ্রগমেন্ট, ছোটো ছোটো টুকরা। হ্যাঁ, এই ছোটো ছোটো টুকরো হয় কোথায়, ল্যাগিং স্ট্যান্ডে, এই কথাটা এখানে বলছে। এরপরে কি বলছে, প্রাইমার ফরমেশন। প্রাইমার ফরমেশন বলতে ডিএনএ পলিমারেজ দ্য এনজাইম দ্যাট বিল্ডস দ্য নিউ ডিএনএ স্ট্যান্ড। ডিএনএ পলিমারেজ তার তোর নতুন ডিএনএ স্ট্যান্ড তৈরি করে। এই যে তোমার ডিএনএ ছিল, এখান থেকে যে নতুন ডিএনএ স্ট্যান্ড তৈরি করতেছে, এটা কে করতেছে, ডিএনএ পলিমারেজ। ক্যান্ট স্টার্ট বিল্ডিং অর ইটস ও নো নিডস, সরি, প্রাইমার ফরমেশন। এটা তো আমি পড়াইছি মেবি, রিমুভাল অফ প্রাইমার, এটা বোঝাবো এখন। আগেটা পড়াইছিলাম, ইয়েস, আগেটা পড়ানো হয়েছে। এখন জাস্ট পড়বো আমি রেপ্লিকেশন, ওকাজাকি ফ্র্যাগমেন্টস পড়ছি। এখন রিমুভাল অফ প্রাইমার, এটা পড়বো, রিমুভাল অফ প্রাইমার। এই দেখো আমার জিনিসটা ছিল, এই একটা ডিএনএ ভেঙে নতুন একটা সূত্রক তৈরি হলো, এটাও তৈরি হলো, এবং এখানে ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলো তৈরি হলো, ছোটো ছোটো লিখলাম। লেখার পর আমার যেটা বলতেছে, এই যে আমি এখান থেকে শুরু করছিলাম, এখানে এখানে আরএনএ প্রাইমার ছিল না, প্রাইমার ছিল কি না, এই প্রাইমারটা মানে কি, যেখান থেকে আমার ডিএনএ রেপ্লিকেশনটা স্টার্ট হয়, সেই পয়েন্টটাকে আমার এখন কী করতে হবে, রিমুভ করতে হবে। আফটার দ্য ফরমেশন অফ নিউ ডিএনএ, নতুন ডিএনএ যখন তৈরি হয়ে যাচ্ছে স্ট্যান্ড, দ্য এনজাইম এক্সো নিউক্লিয়াস রিমুভাল অল দ্য আরএনএ প্রাইমার্স। এই আরএনএ প্রাইমার্সগুলোকে দূর করে কে, এক্সো নিউক্লিয়াস, সো মাচ ইম্পর্টেন্ট। এক্সো নিউক্লিয়াস কী করে, এই আরএনএ প্রাইমারকে দূর করে, রিমুভস গ্যাপস ক্রিয়েটেড ডিউ টু দ্য রিমুভাল অফ আরএনএ প্রাইমার্স আর লেটার ফিল্ড বাই অ্যানাদার ডিএনএ পলিমারেজ এনজাইম। ঠিক আছে, পরবর্তীতে কী হয় বলছে যে গ্যাপস ক্রিয়েটেড ডিউ টু রিমুভাল অফ আরএনএ প্রাইমার্স। এই যে দেখো তোমার জিনিসটা হচ্ছে এরকম তৈরি করছিলে, কেমন করার পর হঠাৎ করে যখন তুমি আরএনএ প্রাইমারটা সরাই ফেললা, এই জায়গার মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে না, হয়েছে তো। আবার মনে করো এখানে একটা আরএনএ প্রাইমার ছিল, যেখান থেকে তুমি আবার শুরু করছিলা, হ্যাঁ এভাবে শুরু করছিলা, তো যখন আরএনএ প্রাইমারটা তুমি সরাই ফেললা, তখন সেখানে কী হয়েছে, একটা গ্যাপ হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে, তো সেটা ফিল্ড বাই অ্যানাদার ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজের কাজে হচ্ছে কিন্তু কি, এই স্ট্যান্ডগুলো তৈরি করা। তো যখন আমার এখানে গ্যাপ সৃষ্টি হয়েছে, আরএনএ প্রাইমারগুলো সরানোর পরে এই যে গ্যাপ, এই গ্যাপটা ফিল আপ করে কে, ওই ডিএনএ পলিমারেজ, অ্যানাদার ডিএনএ পলিমারেজ, অ্যানাদার ডিএনএ পলিমারেজ, ওকে, এনজাইম। ফাইনালি দ্য স্ট্যান্ড আর সিল্ড টুগেদার বাই দ্য এনজাইম ডিএনএ লাইগেজ। এই যে জিনিসটা কী ছিল, আলাদা ছিল, এই স্ট্যান্ডটা আলাদা ছিল, এটার সাথে এটা যখন একসাথে হবে কী বলছে, ডিএনএ, এই যে ফাইনালি দ্য স্ট্যান্ড আর সিল্ড টুগেদার বাই এনজাইম। এই যে একটা স্ট্যান্ড, এই যে একটা আগের স্ট্যান্ড আর নতুন স্ট্যান্ড, কালারটা কেন চেঞ্জ হলো, দেখো এটা ছিল আমার আগের স্ট্যান্ড, এটা ছিল নতুন স্ট্যান্ড, এই দুইটা স্ট্যান্ড যেন একসাথ হয়, এই কাজটা কে করে থাকে, এটা বলে ডিএনএ লাইগেজ। লাইগেজ মানে জোড়া দেয়া। আগে তো এটা কী ছিল, আলাদা ছিল না, আলাদা ছিল না, এটা আলাদা ছিল না, এখন যেন একসাথ করে এখান থেকে এটা বাড়ে, পরে আবার এরকম একসাথ হয়ে যায়, আবার এখানে একটা ডিএনএ হয়, এ পাশে আরেকটা ডিএনএ হয়, তাহলে ছিল আমার একটা ডিএনএ, হইলো আমার দুইটা ডিএনএ, এটাকে বলা হয় রিপ্লিকেশন। আর রিপ্লিকেশন হওয়ার পরে যখন এই উপরের খণ্ডটা নিচের খণ্ডটাকে একসাথ করে, সেটা কী করে, ডিএনএ লাইগেজ। ওকে, এবার সে প্রুফ রিডিং অফ রিপেয়ারিং ডিএনএ রেপ্লিকেশন। প্রুফ রিডিং তো তোমরা বুঝো, একটা ডিএনএর মাধ্যমে আমরা কী করতে পারি, ডিএনএর মাধ্যমে আমরা তোমার এই অপরাধ শনাক্ত করতে পারি, যে আমাদের অনেকে বাবা সন্তান হারিয়ে ফেলে, তখন আমরা এই ডিএনএর মাধ্যমে বের করতে পারি। তারপর হচ্ছে অপরাধী শনাক্তকরণে, একটা লাশ আইডেন্টিফাই করার জন্য, সব দিক থেকে আমরা যে কাজটা করে থাকি ডিএনএর হেল্প নিয়ে থাকি। সেটা কীভাবে করে থাকি, তোমাদেরকে মাত্র আমি একটা জিনিস দেখালাম, যে এটা হচ্ছে একটা ডিএনএর স্ট্যান্ড, সেই স্ট্যান্ডের মধ্যে দেখো তো তার এরকম থাকে, এডিনিন, এখানে তোমার গুয়ানিন, এটা হচ্ছে সাইটোসিন, এটা হচ্ছে থাইমিন, এটা হচ্ছে অ্যাডেনিন, এভাবে থাকে। তখন তুমি একটা অপরাধী যে তারটাও মিলে, এখানে অ্যাডেনিন আছে, এখানেও গুয়ানিন আছে, এখানেও সাইটোসিন আছে, এখানে থাইমিন আছে, হয়তো এখানে তোমার এই গুয়ানিন থাকতে পারে অ্যাডেনিনের জায়গায়, কিন্তু বাট এখানে অনেকগুলো মিলে গেছে, এখানে একটা অনেকগুলো মিলে গেছে, এটাকে বলা হয় প্রুফ রিডিং অফ প্রিপেয়ারিং। এই দেখো এই যে সিকোয়েন্সটা আমি পেলাম, ধরো একটা অপরাধী পেলাম, আমরা তাকে নির্ণয় করতে পারছি, সরি একটা লাশ পেলাম, তাকে আমরা নির্ণয় করতে পারতেছি না, তা আমরা তার ডিএনএ থেকে একটা পার্ট নিলাম, নিয়ে দেখলাম যে এজিসিটি এই নাইট্রোজেন বেসগুলো পাইলাম। তারপর আমি কি করলাম, তার বাবা থেকে একটা ডিএনএ নিলাম, সেখানে আমি পাইলাম কি এজিসিটি, ঠিক আছে, সেখানে আমি একটা সিকোয়েন্স পেলাম। এই নেক্সট চ্যাপ্টারটা হচ্ছে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, মানে এই সেলুলার মলিকুলার অ্যান্ড সেলুলার বায়োলজি, এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। থার্ড চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমার সিকোয়েন্স অ্যালাইনমেন্ট। সেখানে গেলে তুমি এই প্রুফ রিডিং এবং রিপেয়ারিংয়ের বিষয়টা আরেকটু ভালো বুঝবা, ঠিক আছে। তো এইভাবে আমি সিকোয়েন্স করে ডিএনএর মাধ্যমে অপরাধ শনাক্ত করতে পারি। এখানে বলছে প্রুফ রিডিং, এই যে ডিএনএ রেপ্লিকেশন ইজ ইউজুয়ালি ভেরি অ্যাকুরেট বাট সামথিং মিস্টেক্স হ্যাপেন, কিছু মিস্টেক হতে পারে। ডিএনএ পলিমারেজ হ্যাজ এ প্রুফ রিডিং ফিচার দ্যাট চেকস দ্য এরর হোয়াইল কপিং অ্যান্ড কারেক্ট দ্যাম। ডিএনএ পলিমারেজ কী করে, তোমার এই যে এজিসিটি হওয়ার কথা হয়ে গেল, দেখা গেছে এজিজিটি হইতে পারে না, এই যে উল্টাপাল্টা হয়ে গেলে এই কাজটা হতে পারে। ইফ এনি মিস্টেক আর স্টিল লেফট
its cell has repair system that find and fix them. এটা ফিক্স করে কে করে? ডিএনএ পলিমারেজ। যদি কোনো ধরনের সমস্যা হয় সেটা কে করে থাকে? ডিএনএ পলিমারেজ। এই প্রুফ রিডারের কাজটা কে করে? ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ, ওকে, এটা কে করে থাকে? তোমার ডিএনএ পলিমারেজ, যেটা প্রুফ রিডিংয়ের কাজটা করে থাকে। আর এটা সিকোয়েন্স অ্যালাইনমেন্টের একটা ধারণা দিয়ে রাখলাম তোমাদেরকে। এবার আসি আরএনএ স্ট্রাকচার, আমাদের লাস্ট স্লাইড মেবি, ইয়েস। দেন হাইড্রোলাইসিস আছে। আরএনএ স্ট্রাকচার, সেখানে একটা সিঙ্গেল হেলিক্স থাকে। এই আরএনএর মধ্যে এরকম সিঙ্গেল হেলিক্স থাকবে, যেটা ডিএনএর মধ্যে একটা ডাবল ছিল। সিঙ্গেল স্ট্র্যান্ড হুইচ জেনারেলি রানস ফ্রম 5 to 3 প্রাইম, এটা 5 প্রাইম টু 3 প্রাইম হবে, ওকে। দেন ছিল 3 মেজর পার্টস, নাইট্রোজেনাস বেস ছিল, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, নট ডিঅক্সি, দিস ইজ রাইবোজ সুগার। দেন কী ছিল? ফসফেট গ্রুপ। দেন কী থাকবে? ফসফেট গ্রুপ, ঠিক আছে, এই যে। দেন কী থাকবে আমার? ফসফেট গ্রুপ। এই যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এগুলো হচ্ছে কি? তোমার নাইট্রোজেনাস বেস। দেন হচ্ছে 5 কার্বন বিশিষ্ট যে রাইবোজ সুগার, নিশ্চয় দেখে এই 5 কার্বন বিশিষ্ট হচ্ছে রাইবোজ সুগার। দেন এর পাশে থাকবে ফসফেট, দেন এর পাশে থাকবে নাইট্রোজেনাস বেস, ঠিক আছে। সেখানে ডিএনএ ক্ষেত্রে যেটা থাইমিন থাকতো, আরএনএ ক্ষেত্রে সেটা ইউরাসিল। এখানে একটা ডিস্টেন্স আছে। ডিএনএ ক্ষেত্রে ছিল ডাবল হেলিক্স, আরএনএ ক্ষেত্রে জাস্ট সিঙ্গেল হেলিক্স, শেষ। এবার যে 4 নাইট্রোজেনাস বেস, অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন আর ইউরাসিল, নট থাইমিন, ঠিক আছে। এ ইউ ইজ ডাবল হাইড্রোজেন বন্ড, এ আর ইউ। আগে অ্যাডেনিন আর থাইমিন ছিল ডাবল বন্ড, হ্যাঁ, কিন্তু আরএনএ ক্ষেত্রে এটা ছিল ডিএনএ ক্ষেত্রে। কার ক্ষেত্রে? ডিএনএ ক্ষেত্রে। আর অ্যাডেনিনের সাথে ইউরাসিল ডাবল বন্ড, এটা কার ক্ষেত্রে? আরএন এর সাথে। আর সাইটোসিন আর গুয়ানিন উভয় ক্ষেত্রে, ডিএনএ এবং আরএনএ, ডিএনএ এবং আরএনএ, ঠিক আছে, এই উভয় ক্ষেত্রে কী থাকে? তোমার ট্রিপল বন্ড থাকে। আরএনএ ইজ লেস স্টেবল দ্যান ডিএনএ ডিউ টু রাইবোজ সুগার। অবশ্যই এটা কম স্টেবল, এটা কম স্টেবল হবে, কারণ এটা একটা সিঙ্গেল হেলিক্স। আর ডিএনএ ডাবল হেলিক্স, মানে আটকে ধরে রাখছে, একটার সাথে একটা আটকে ধরে রাখছে। সো এটা কী হবে? মোর স্টেবল হবে। কার থেকে? রাইবোজ সুগার থেকে, ঠিক আছে, এটাই আর কিছু। এবার হচ্ছে হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস মানে পানির সাহায্যে ভাঙা। সোজা কথা বললে এটা পানির সাহায্যে কোনো কিছু ভাঙা, পানির সাহায্যে ভাঙা কোনো কিছু ভাঙা, এটাকে কী বলা হয়? হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস ইজ এ কেমিক্যাল রিয়াকশন ইন হুইচ ওয়াটার ইজ ইউজ টু ব্রেক ডাউন এ কম্পাউন্ড, ঠিক আছে। কী করে? দেখো কী বলছে, হাইড্রোলাইসিস ইজ কেমিক্যাল রিয়াকশন, একটা রাসায়নিক বিক্রিয়া, ইন হুইচ ওয়াটার ইজ ইউজড, যেখানে পানি ব্যবহৃত হয়, টু ব্রেক ডাউন এ কম্পাউন্ড, একটা কম্পাউন্ড ভাঙতে। যেমন এই সুক্রোজকে ভাঙলাম আমরা কিসের সাহায্যে? পানির সাহায্যে। পেলে ভেঙে আমি কী করলাম? 2 or more স্মলার মলিকিউল, আমি 2টা মলিকিউল পেলাম, কি? গ্লুকোজ আর ফ্রুক্টোজ। সুক্রোজকে ভাঙলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাবো কীভাবে? পানির সাথে বিক্রিয়া করলে। এই পানির সাথে কোনো কিছু ভাঙাকে বলা হয় হাইড্রোলাইসিস। দ্যাটস ইট, আর কিছু না, শেষ হাইড্রোলাইসিসের কনসেপ্ট। দেন লাস্ট স্লাইড অফ আওয়ার ক্লাস, আজকের ক্লাসের আমাদের সর্বশেষ স্লাইড, সেটা হচ্ছে টাইপস অফ আরএনএ। আরএনএর বিভিন্ন টাইপ, ডিএনএ কিছু টাইপ ছিল না, বাট আরএনএ কিছু টাইপ আছে, ঠিক আছে। তো সেটা এখন দেখবো। এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ। এমআরএনএকে যদি আমি ফুল ফর্ম করে মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার মানে তো কোনো তথ্য নেয়া। তো দেখো তো কী হয়? দিস টাইপ অফ আরএনএ ক্যারিজ এ জেনেটিক ইনস্ট্রাকশন ফ্রম ডিএনএ টু রাইবোজোম হোয়ার প্রোটিনস আর মেড। দেখো, এই ছিল একটা ডিএনএ, এই ডিএনএ থেকে একটা তথ্য, এই ছিল একটা ডিএনএ, এই ডিএনএ থেকে ছোট্ট একটা তথ্য, মনে করো এরকম তথ্য, সে কোথায় নেয়? ডিএনএ ক্যারিজ টু আরএনএ। দিস টাইপ অফ আরএনএ ক্যারিজ টু জেনেটিক ইনস্ট্রাকশন ফ্রম ডিএনএ। এই ডিএনএ থেকে আরএনএতে কী যায়? ইনফরমেশন বা তথ্য বা মেসেজ, ইনফরমেশন, ওকে, বা মেসেজ যায়। কোথায় যায়? আরএনএতে যায়। তাহলে ডিএনএ থেকে আরএনএতে আমার কী গেলো? একটা মেসেজ গেলো। হ্যাঁ, কেন? এই আরএনএ একটা মেসেজ গেলো, মানে এটা হয়ে গেলো এমআরএনএ। এমআরএনএ কোথায় যায়? তোমার রাইবোজোমে যায়। কোথায়? রাইবোজোমে যায়। কেন? প্রোটিন তৈরি করতে। কারণ রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, আমরা জানি। রাইবোজোমে কী হয়? প্রোটিন তৈরি হয়। সে প্রোটিন তৈরি করতে ডিএনএ থেকে এমআরএনএ চলে যায়, কী জন্য? ডিএনএ থেকে তথ্যগুলো নেওয়ার জন্য। এই কাজটা যে করে থাকে তাকে বলা হয় এমআরএনএ, ঠিক আছে। হয় এই যে বলছে দিস টাইপ অফ আরএনএ ক্যারি বহন করে জেনেটিক ইনস্ট্রাকশন। জেনেটিক ইনস্ট্রাকশনগুলো কী করে বহন করে থাকে? ফ্রম ডিএনএ থেকে টু রাইবোজোমে হয় আর প্রোটিনস আর মেড, যেখানে প্রোটিন তৈরি হয়। এমআরএনএ ইজ ট্রান্সক্রাইবড ফ্রম ডিএনএ ইন এ প্রসেস কল্ড ট্রান্সক্রিপশন। এটা হচ্ছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। ওই ডিএনএ থেকে আরএনএ তৈরি। এই যে ডিএনএ থেকে আরএনএ, ডিএনএ থেকে এমআরএনএ হয়েছে, এটা একটা আরএনএ না, এটাকে বলা হয় কি? ট্রান্সক্রিপশন। টিআরএনএ, ট্রান্সফার আরএনএ। টিআরএনএ মানে ট্রান্সফারেশন। সে কী করে? দিস আরএনএ হেল্পস ডিকোড এমআরএনএ ইন্টু এ পলিপেপটাইড প্রোটিন ডিউরিং ট্রান্সলেশন। দেখো, একটা আরএনএ থেকে যখন প্রোটিন হয়, অথবা অনেকগুলো অ্যামিনো
অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যখন একসাথে পরস্পর যুক্ত হয়ে প্রোটিন হয়, এই পদ্ধতিকে বলা হয় কি ট্রান্সলেশন। কি বলা হয়? ট্রান্সলেশন বলা হয়। তো বলছে যে দিস আরএনএ হেল্পস ডিকোড এমআরএনএ ইন্টু এ পলিপেপটাইড। পলিপেপটাইড মানে কি? পেপটাইড বলতে এখানে অ্যামিনো অ্যাসিডকে বোঝাচ্ছে, ঠিক আছে? অ্যামিনো অ্যাসিডের একটা পলিমার প্রোটিন, ঠিক আছে? পলিপেপটাইড ডিউরিং ট্রান্সলেশনের সময় টিআরএনএ ক্যারিজ স্পেসিফিক অ্যামিনো অ্যাসিড টু দ্য রাইবোজোম। এই যে রাইবোজোমে প্রোটিন তৈরি হয়, রাইবোজোমে কী তৈরি হয়? রাইবোজোমটা কোথায় থাকে? এটা কোষের মধ্যে একটা অর্গান থাকে রাইবোজোম। সেই রাইবোজোমে কী তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। কী তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। এই প্রোটিন তৈরির জন্য কী দরকার আমার? এমআরএনএ দরকার। এমআরএনএ কী করে? জেনেটিক ইনফরমেশন নিয়ে আসে। কোথা থেকে? ডিএনএ থেকে নিয়ে আসে, ঠিক আছে? এভাবে প্রোটিন তৈরি করে। তো বলছে যে দিস আরএনএ হেল্পস ডিকোড, যে টিআরএনএ যেটা করে স্পেসিফিক অ্যামিনো অ্যাসিড টু রাইবোজোম। এই রাইবোজোমে যে তোমার প্রোটিন তৈরি হয় সেজন্য আমার অ্যামিনো অ্যাসিড দরকার আছে কিনা? আছে। এই অ্যামিনো অ্যাসিডগুলো ট্রান্সফার করে তোমার রাইবোজোমে আনে কি? সেটা হচ্ছে টিআরএনএ ট্রান্সফার করে নিয়ে আসে। কি ট্রান্সফার করে নিয়ে আসে? তোমার স্পেসিফিক অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে। কেন? এই অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে হলে এটাকে পলিপেপটাইড বলা হয়। কি হয় আমার? প্রোটিন হয়। কি হয়? প্রোটিন হয়। এই প্রোটিনটা কোথায় তৈরি হয় আমার? এই প্রোটিনটা আমার তৈরি হয় হচ্ছে তোমার রাইবোজোমে। ওকে, এবার হচ্ছে লাস্ট আরেকটা আছে আরআরএনএ। আরআরএনএ কি বলছে? রাইবোজোমাল আরএনএ। আরএনএ ইজ এ স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ রাইবোজোম। আর রাইবোজোমের বলছে আরএনএ ইজ দ্য স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ রাইবোজোম। রাইবোজোমের একটা মানে স্ট্রাকচার এই আরআরএনএ, রাইবোজোমাল আরএনএ। যে আরএনএটা কোথায় থাকে? রাইবোজোমের ভিতরে থাকে। দ্য সেলুলার মেশিন দ্যাট সিনথেসাইজ প্রোটিনস, যেটা কোষ যন্ত্র হিসেবে কাজ করে, সিনথেসাইজ করে প্রোটিনকে সংশ্লেষণ করে। ইট প্লেজ এ সেন্ট্রাল রোল ইন প্রসেস অফ ট্রান্সলেশন মানে প্রোটিন তৈরিতে যে বিরাট ভূমিকাটা সেটা কে রাখে? আরআরএনএ রাখে। তাহলে এখানে আমি কী বললাম? এমআরএনএ কী করে? ডিএনএ থেকে ডিএনএ থেকে তোমার তথ্য বহন করে। কোথায় নেয় তথ্যটা? রাইবোজোমে নেয়। কিসের মাধ্যমে নেয়? এমআরএনএর মাধ্যমে নেয়। অর্থাৎ এই যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হলো, ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, এটাকে এই কাজটা যে করে এমআরএনএ তৈরি হয়। তারপর হচ্ছে টিআরএনএ মানে ট্রান্সফার করে, ঠিক আছে? কি ট্রান্সফার করে? তথ্যটা অ্যামিনো অ্যাসিড ট্রান্সফার করে। কোথায়? রাইবোজোমে। কেন? প্রোটিন তৈরি করার জন্য। আরআরএনএ হচ্ছে সেন্ট্রাল একটা রোল প্লে করে। কোথায়? তোমার রাইবোজোমে। আরআরএনএ মানে রাইবোজোমাল আরএনএ, ঠিক আছে? বলছে যে এই যে ইট প্লেজ এ সেন্ট্রাল একটা রোল প্লে করে টু প্রসেস দ্য ট্রান্সলেশন প্রক্রিয়া করার জন্য। ট্রান্সলেশন প্রক্রিয়াটা কী ছিল? অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে হয়ে প্রোটিন তৈরি করা, অথবা আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়া, ঠিক আছে? এবার আসে আদার টাইপস। দেয়ার আর অলসো রেগুলেটরি আরএনএস লাইক এমআইআরএনএ, মাইক্রো আরএনএ অ্যান্ড এসআইআরএনএ, স্মল ইন্টারফারিং আরএনএ হুইচ আর ইনভলভ ইন জিন এক্সপ্রেশন রেগুলেশন। এটা হচ্ছে একটা রেগুলেটরের মতো কাজ করে। দেখো আমাদের দেহের সবগুলো যে জিন, এই যে একটা ডিএনএ, হ্যাঁ, এই ডিএনএর একটা ছোট্ট পার্টকে জিন বলা হয়। অর্থাৎ এই এতটুকু পার্ট, যেটার মাধ্যমে ধরো আমার চুল কালো হবে না সাদা হবে, এই ধরনের তথ্যগুলো যে বহন করে, আমার ফ্যামিলিতে এই রোগটা আছে তাই আমারও এই রোগটা হতে পারে, এই তথ্যগুলো যেটার মাধ্যমে বহন করে সেটাকে বলা হয় কি? জিন। তো এই জিনের মধ্যে তোমার কি হয়? কাজগুলো ঠিকমতো করতেছি কিনা, এই জিন সেই কাজগুলো ঠিকমতো করতেছে। আমার চুল কালো হচ্ছে, সে কাজ করতেছে না, নাহলে তো আমার চুল সাদা হয়ে যেত। তো যখন এই কাজটা জিন বন্ধ করে দিবে, যখন এই জিন কাজ করবে না, তখন আমার মাথার চুল কী হয়ে যাবে? সাদা হয়ে যাবে। জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এটা অন্যভাবেও চিন্তা করা সম্ভব। তো এখন যে এই কথাটা আমি যে কারণে বললাম সেটা হচ্ছে তোমার এই জিনটা ঠিকমতো কাজ করতেছে কিনা, নাকি আস্তে করতেছে, নাকি দ্রুত করতেছে, এগুলো দেখার জন্য আমার কিছু আরএনএ দরকার। সেগুলোকে বলা হয় এমআইআরএনএ বা মাইক্রো আরএনএ, আরেকটা হচ্ছে এসআইআরএনএ বা সিমিলার ইন্টারফেয়ারিং আরএনএ, ঠিক আছে? এই দুইটা আরএনএর কাজ হচ্ছে এটা, ঠিক আছে? আরেকটু যদি সংক্ষেপে আমি যদি বলতে চাই, যে আমি এটা তোমার একটু বের করে নিয়ে আসছি, গুগল থেকে বলতে পারো তোমাদের বোঝার সুবিধার্থে। আমাদের শরীরে সাধারণত আরএনএ প্রোটিন তৈরি করতে সাহায্য করে, কিন্তু এই এমআইআরএনএ এসআইআরএনএ একটু ভিন্নভাবে কাজ করে। এদের বলা হয় রেগুলেটরি আরএনএ জিন। রেগুলেটরি বলছে ফ্যানের রেগুলেটরের মতো। সহজভাবে এদের কাজগুলো নিচে দেওয়া হলো শরীরের সুইচ হিসেবে কাজ করা। যেমন আপনার শরীরে কোন জিনটি কতটুকু কাজ করবে বা কোন প্রোটিনটি তৈরি হবে তা নিয়ন্ত্রণ করে, অনেকটা ফ্যানের রেগুলেটরের মতো, যা ঠিক করে দেয় ফ্যান কত জোরে ঘুরবে। জিনের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ, সেটা ছিল শরীরের সব জিন সময় মতো কাজ করে না। এই আরএনএগুলো জিনের কাজ থামিয়ে দিতে পারে বা কমিয়ে দিতে পারে, যাতে অপ্রয়োজনীয় কোনো কিছু তৈরি না হয়। পুরো নাম কি? মাইক্রো আরএনএ, আর এটা হচ্ছে স্মল ইন্টারফেয়ারিং আরএনএ। তো এরই মাধ্যমে আমরা আজকে ক্লাস শেষ করতেছি, আমাদের আরএনএ সব টাইপ শেষ। দেখো আমি এখানে তোমাদেরকে শেখাতে আসিনি, তোমাদের সাথে আমিও শিখতে আসছি। কেন আমি ক্লাসটা নিলাম? তোমরা হচ্ছে অনেকে ক্লাসে আসো নাই বা ক্লাসে আসছো বোঝো নাই, একটু ইজি ওয়েতে যদি তোমাদেরকে বোঝানো যায়, ঠিক আছে? তো আমি আর ক্লাসটা লম্বা করবো না। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবা। আর তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবা। কিংডম অফ বেসিক তোমাদের সবসময় তোমাদের পাশেই আছে, তোমাদের সমস্যাগুলো নিয়েই আমি কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেখানে
তোমাদের দুর্বলতা আছে বা আমার দুর্বলতা আছে, সবাই আমরা ডিসকাস করে পড়বো। দ্যাটস ইট, আর কিছু না। আমি কোনো টিচার না, আমার টিচারদের স্লাইডটা আমি জাস্ট তোমাদেরকে একটু এক্সপ্লেন করে বুঝেছি, ঠিক আছে? আমি এটা নিজের কোনোভাবে আনা না, জাস্ট তোমাদের পড়াটাকে একটু ইজি করার জন্য, ভীতিটা দূর করার জন্য, কুইজে ভালো করার জন্য। কুইজ কোশ্চেন নিয়ে হয়তো কাল ক্লাস আসতে পারে, আমি হচ্ছে কুইজের কোশ্চেন কীভাবে অ্যান্সার করতে হবে বা কোন টপিকটা ইম্পর্টেন্ট এগুলো আমি দেখা দিতে পারি। তো সকল ধরনের আপডেট পেতে, ঠিক আছে, সকল ধরনের আপডেট থেকে তোমরা যুক্ত থাকবে কিংডম অফ বেসিক ইউটিউব চ্যানেলে। কিংডম অফ বেসিক, যার ফাউন্ডার আমি নিজে। কিংডম অফ বেসিক সেটা এতদিন এসএসসি সেক্টরে কাজ করছিল, বাট এখন এইচএসসি সেক্টর, সরি, ভার্সিটি সেক্টরে কাজ করা স্টার্ট করছে সকলের সুবিধার স্বার্থে, ইনশাল্লাহ। তো তোমরা চ্যানেলে নজর থাকবা, প্রতিনিয়ত আমরা আপডেট আসবে এই চ্যানেলে, কোনো সমস্যা নেই। কিংডম অফ বেসিকের সাথেই থাকো। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।